বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী আছে, আমাদের আমি বক্তব্য দীর্ঘই করবো না, কারণ আমাদের প্রধান অতিথি ইতিমধ্যেই আপনাদের জন্য এবং সবার কথা শোনার জন্য ওনার ফ্লাইট ক্যান্সেল করে পরবর্তী ফ্লাইটে উনি ডাকা যাবেন। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের সময়টা দিয়েছেন। আমি একটা কথা বলবো যে আমি একটা স্কুল কমিটি এবং একটা কলেজ কমিটি ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট। আমি এই 5 আগস্টের পরে 5 আগস্ট আমাদের সরকার আসার পরে আমি এই কমিটির যে স্কুলের যে ছাত্রছাত্রীদের যে অবস্থা, যে করুণ অবস্থা আমি দেখেছি, এগুলা যে কবে থেকে এগুলাও পরিবর্তন হবে এটা আমি ভাষায় প্রকাশ করার মতো না। এটা আপনারা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারবেন। এবারের যে পরীক্ষা আরও খারাপে দেখা হবে, কারণ এবারের যে প্রশ্নগুলো করা হয়েছে এগুলা নিয়ম মাফিক আগে যেভাবে করা হতো আমাদের আমলে, সেই আমলে সহজভাবে ফাঁস করার জন্য কোনো প্রশ্ন তৈরি করা হয়নি, যার জন্য এবার আরও নিয়ম। তো সুতরাং আমি এই জিনিসটি বলবো যে আমরা যারা অভিভাবকবৃন্দ আছি, আমাদের বাচ্চারা কী করে, সন্ধ্যার পরে কোথায় যায়, আড্ডা মারে, এই আমাদের প্রায় প্রতি মহল্লায়, রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে, ওয়ার্ডে আমি একটা জিনিস দেখতে পাই যে বাচ্চারা তারা আড্ডা মারে বসে, বেশ কয়েকজন। এটা আপনাদের চোখের সামনে পড়ে না এগুলা। এই যে সন্ধ্যার সময় ঘর থেকে ছাত্রদের বের হওয়া, আমরা কিন্তু গরমে বের হতে পারতাম না, আমাদের গার্জিয়ানরা আমাদেরকে দিতে পারেন, আমাদেরকে দেন নাই, খুব কড়া শাসনের মধ্যে আমাদেরকে রাখতেন। তো আমরা যদি আমাদের এই সন্তানদেরকে কড়া শাসনের মধ্যে না রাখি তাহলে কিন্তু সন্তান মানুষ হবে না। মাদক আমরা এখানে যারা নেতৃবৃন্দ আছেন, সুশীল সমাজ আছেন ছাত্র সাংবাদিক ভাইয়েরা, আমরা প্রত্যেকেই আমাদের পাড়া মহল্লায়, আমাদের গ্রামে আমরা জানি মাদক কে সেবন করে, খেয়ে আনিয়া দেয়, আমরা জানি না। এটা একটু চোখ ফিরে আমরা বুঝতে পারি যে খেয়ে আনিয়া দেয়। সুতরাং আমরা এটা থেকে সাবধান থাকতাম, আমরা সচেতন হইতাম, নাগরিক আমরা বিশেষ করে গার্জিয়ান যারা, আমরা সচেতন হইতাম। আমার বক্তব্য আর দীর্ঘায় আমি আমার একটা অভিজ্ঞতার আলোকে মাননীয় ডিআইজি মহোদয় আমি আপনাকে বলতে চাই, আমি যখন পৌরসভার মেয়র ছিলাম তখন আমার কাছে অনেকেই, আমি একটা অভিজ্ঞতার একটা মিটিং করবো যে মৌলভীবাজার ক্লাব রোডে এখানে একটা সুইপার কলোনি ছিল। এই সুইপার আমাদের পৌরসভায় কাজ করতো, ময়লা আবর্জনার কাজ করতো। তো এখান থেকে সুইপার সরানোর জন্য তারা পাকিস্তান আমল থেকে তারা দাবি জানাচ্ছে, কেউ এখান থেকে এদেরকে সরায় না। আমি দেখি আমার কাছে আসলো, আমি বললাম কেন সরাবো? বলে সরাবো এখান থেকে মাদক সাপ্লাই হয়। কীভাবে? এইভাবে সব জিনিস জানতে আমার একদিন আমি বললাম কীভাবে? হয়তো একটা রিক্সা যায় আর তারা এখান থেকে আসে, একটা পুটলা দেয় আর 1 টাকা দেয়। আমি আমার অভিজ্ঞতার আলোকে একদিন সন্ধ্যার পরে অনেক লোক, অনেক মুরব্বীরাও যে এখান থেকে তাদেরকে সহায়তা দেয়। তো আমি একদিন সন্ধ্যার পরে ইচ্ছা করে আপনার মাগরিবের নামাজ পড়ে একটা রিক্সা নিয়ে, আগে থেকে রাখা ছিল, এই রিক্সা নিয়ে ক্লাব রোড দিয়ে আমার এটা রিক্সাটা যাচ্ছে। তো যাওয়ার সাথে সাথেই যখন ওই তাদের সামনে গেছে, তাদের বস্তির সামনে, এখানে মাত্র 700-800 জায়গা, 200 জায়গা, জায়গাটা কিন্তু পৌরসভা। তো আমি গেছি, যাইতেই আমার রিক্সায় উঠটা টাঙ্গানো, তো আমাকে আমার হাতটা ঠিক আমি হাতির উপরে রাখছি এইভাবে, আমাদের আগে শেখানো হয়েছে, আমি হাতটা এইভাবে রাখছি। তো আমার হাতে আমি একটা পুটলা দিল, আর এখন তো এমন দেখলাম আমার সারি কানে হইয়া চিৎকার শুরু করছে। তা আমি বললাম এই পুটলার মধ্যে কি? না স্যার, আমরা তুমি এই পুটলাটার মধ্যে কী আছে আমাকে কিন্তু দেওয়া দিচ্ছে সে হাতের মধ্যে। তারপরে আমি আর কথা বললাম না। এর পরবর্তীতে আমাদের একটা মাথা খাবন সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চক্ষু হাসপাতালের কাছে, সেখানে এখান থেকে 32টা ফ্যামিলি আমি এখান থেকে স্থানান্তর করেছি এবং 2টা ফ্যামিলি আমার ঢোকা দিয়ে দিচ্ছে। এবং আপনারা দেখবেন যে এখন তারা মানুষ আলোতে এখানে বসবাস করে এবং এখানে কোনো মাদকের কোনো খাবার নাই। কিন্তু 2টা ফ্যামিলি এখানে রইল, এরা গেল না। এরা আমাদের বলল যে তাদের একটা মেয়ের বিয়ে, তো বিয়ের কারণে তাদেরকে 1 মাস সময় দিতে হবে। তাই বললাম 2 মাস 1 মাস পরে যাইও। 32টা ফ্যামিলি কিন্তু স্থানান্তর করা হয়েছে, এই 2টা ফ্যামিলি আর গেল না, এখনও যায় নাই, এখন তারা আছে, এরা ঢুকা দিয়ে আমার কাছে রয়েছে। এইভাবে মাদকের খাবারগুলো হয়। তো এটা ছিল আমাদের পৌরসভার সামনে, এখানে মৌলভীবাজার ক্লাবের এখানে পরিষদ এসপি সাহেব যাই, আমরা যাই, ডিসি সাহেব বাংলা, তারপরে সব কিছু গুরুত্বপূর্ণ অফিসগুলা কিন্তু এইভাবে এগুলো করত। তো আমরা আমাদের গার্জিয়ান যারা আছি
আমাদেরকে আগে পুলিশ সবসময় সক্রিয় থাকে, সচেতন থাকে। পুলিশের ইচ্ছা নাই যে আমাদের সমাজটা ধ্বংস হোক, কিন্তু তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, আজকে এই মতবিনিময় সভার অত্যন্ত প্রত্যাশিত একটি অংশে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি। আমাদের আজকের আয়োজনে সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় জনাব এম নাসির রহমান, মাননীয় সংসদ সদস্য মৌলভীবাজার 3 মহোদয়ের প্রাণবন্ত উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের প্রধান অতিথি মহোদয় পুরো আয়োজন জুড়েই আমাদের সাথে ছিলেন। এ পর্যায়ে আজকের আয়োজনকে আরো সমৃদ্ধ করার প্রয়াস নিয়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে তার মূল্যবান দিক নির্দেশনা, অভিজ্ঞতা ও প্রজ্ঞাময় বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মাদক নিয়ন্ত্রণ বিষয়ে সিলেট ডিআইজি সাহেবের আয়োজিত এই অত্যন্ত কি বলবো মানে ফলপ্রসূ মানে সময়োপযোগী এই অনুষ্ঠানের সভাপতি ডিআইজি মহোদয় নিজে জনাব জিল্লুর রহমান সাহেব, এখানে উপস্থিত আমাদের জেলা এসপি আছেন এবং ডিআইজি রেঞ্জের আরেকজন এসপি সাহেব আছেন, আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, ছোট ভাইয়েরা এবং স্টুডেন্ট ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। হলে যখন ঢুকলাম অল চেয়ার ফুল আছে, কিছু মানুষ গেছে গিয়া কিটা মজা পান না কি, মানে আলোচনা মজা পাইছে না বোধ হয় কিটা, হ্যাঁ এমনি আইবার লাগি হোক। যাই হোক, আমি ডিআইজি সাহেবকে বলবো যে আমাদের সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হইল এই মাদক, এবং এটার ব্যাপারে উনি যে উদ্যোগ নিয়েছেন প্রত্যেক এফেক্টেড হচ্ছে এই মাদকের কারণে, সেই ইয়াং ইয়েদের ছেলে মেয়েদের থেকে শুরু করে বয়স্করা বিভিন্ন ধরনের অত্যন্ত সুন্দর তাদের মতামত দিয়েছেন। ডিআইজি সাহেব সেগুলি নোট করেছেন প্রত্যেকগুলি, এবং এইগুলি আমরা একটু মেয়েদেরকে বলবো একটু কথা কম বলতে প্লিজ। এখানে বক্তব্য শোনো একটু প্লিজ। হ্যাঁ, তারপর কুইজ আছে একটা। তো এই যে মতামতগুলি উনি পাচ্ছেন বিভিন্ন জেলায় বৈঠকে, এগুলি সমন্বিত করে এটা জাতীয় পলিসি প্রণয়নে এটা অনেক সহায়ক হবে, এবং আগেই বলেছি যে অত্যন্ত সময় উপযোগী বিষয়টা। সুধীবৃন্দ, আমাদের সরকার মাত্র 5 মাস হয়েছে। আপনারা খেয়াল করবেন যে আমরা সংসদে যে কয়টা বিল পাস করেছি 2-4টা, এর মধ্যে একটা কিন্তু এই মাদক নিয়ন্ত্রণের বিষয়ে কিন্তু একটা বিল পাস করেছি আমরা। সরকার প্রথমেই অনুধাবন করছেন, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, যে মাদক নিয়ন্ত্রণ বিষয়টা এটা অত্যন্ত একটা গুরুতর বিষয়,
এবং সেই ওনাকে বোধহয় উনি হয়তো উনি হয়তো পুলিশ বাহিনীকে এই ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল কি বলে অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য এই যে কর্মসূচিটা এটা হয়তো অংশ হতে পারে। কিন্তু এটা প্রধানমন্ত্রী বেশ তৎপর এই বিষয়টা নিয়ে, এবং প্রধানমন্ত্রী বলবো না, আমরা মানে সারা দেশেই আমরা জিনিসটা দেখছি যে সিচুয়েশনটা যে বেশ একটু গুরুতর হয়ে দাঁড়াচ্ছে। মাত্র 2 দিন না 3 দিন আপনারা নিউজে দেখছেন একটা হিন্দু পরিবারের ছেলে তার বাবা মাকে মেরে ফেললো মাদকের টাকা না দেওয়ার জন্য। এবং এর আগেও আমাদের শ্রীমঙ্গলে একটা ঘটনা ঘটেছে যেখানে ভাই আর বাবাকে মেরে, এরকম প্রত্যেক, এটা কোনো ক্লাসের মধ্যে নাই, এটা লো ক্লাস, মিডল ক্লাস, হাই ক্লাস, সব ক্লাসে একটা এপিডেমিক হয়ে দাঁড়াইছে। এবং এটা এখনই যদি আমরা ব্যবস্থা না নেই এটা মহামারী আকারে ধারণ করতে পারে। আপনারা কোভিডের সময় আমরা খুব ভালো হয়ে গেছিলাম, ঘরের ভিতরে লক আপ করে দরজা বন্ধ করে বসেছিলাম। এই মাদকও এক সময়ে এটা কোভিডের মতন আকার ধারণ করতে পারে। তাই এটাকে কন্ট্রোলে আনার এখনই সময়, এবং এখনই আমাদেরকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। এখানে বক্তব্যের মধ্যে আমাদের যারা আইনজ্ঞরা কিছু বক্তব্য দিয়ে গেছেন, আর অনেকেও বলেছেন যে একটা মাদক সেবী, মানে যে খায় ওকে সেবী বলে না, তো ওরা অ্যারেস্ট করে পুলিশ, থানায় যায়, কোর্টে যায়, এদের জেলে গেল, 1 মাস পরে তারে কে বা কারা তার আত্মীয়স্বজন আবার বের করে নিয়ে আসে। আমাদের জেলখানায় নাকি 178 জন মাদক সেবী আছে। এই 178 জন মানে এদের পরিবাররা এদের বেল চায় না, ন্যাচারালি, স্বভাবতই। আপনার পরিবার, আপনার ছেলে, বেশিরভাগ তো ছেলেরাই খায়, আমি আজকে শুনলাম মেয়েরাও নাকি খায়, বুঝলাম না, আছে বোধহয়। আর যাই হোক, কম পরিমাণে হইলেও মেয়েরাও আছে। তো আপনার মেয়েরা তো ওই খায়, কিন্তু ওরা ওই মার্ডার টাডারের মধ্যে যায় না বোধহয়, এখন পর্যন্ত পাইনি কোনো মেয়ে মার্ডার করতে হবে। কিন্তু ছেলেদের তো হরামেশে দেখতেছি আমরা মার্ডার করতেছে বাপ মারে। হ্যাঁ, ও আচ্ছা, করছে বোধহয় না। তো এখন ওই যে চাকরানিটা বিটিটা না, হ্যাঁ, পুলিশের, ও হ্যাঁ, ওটা মাদকাসক্ত ছিল নাকি? ও আচ্ছা আচ্ছা, বাট আই ডিডন্ট নো মাদকাসক্ত ছিল যে মেয়েটা। হ্যাঁ, ওই যে পুলিশের এসপিকে আর দরবাইকে করছে। তো এখন পুলিশ যখন ধরে নিয়ে যায়, জেলখানায় রাখে, কোর্ট তো নিজের থেকে বেল দেয় না। তো আপনি ফাদার মাদার গিয়ে যদি ওই মাদকাসক্ত ছেলের মেয়েরে যদি বাইর করে নিয়ে আসেন, আপনি তো একটা ইউডুইং ক্রিমিনাল কেস, আপনার ছেলে তো নষ্ট হয়ে গেছে। আমি যে মাদক কি নিরাময় কেন্দ্র যেগুলো দেখি, ওখানে 100টা নিরাময় যদি ঢুকায়, বড়জোর 5 থেকে 10টা নিরাময় আসতে পারে, 90টা কখনো নিরাময় হয় না, 90টা নিরাময় হয় না। তো আপনার তো উচিত না আপনার মাদকাসক্ত ছেলে বা মেয়েকে বের করে নিয়ে আসেন। আমাদের একসময় এক জাতীয় সিএসপি অফিসার ছিলেন যারা AK মুসা সাহেব, আমাদের পারিবারিক ফ্রেন্ড ছিলেন, টপ সিএসপি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন পাকিস্তান আমলে। ওনার 2 মেয়ে, 1 ছেলের মধ্যে 1 ছেলে মাদকাসক্ত হয়ে শেষ। বহু চেষ্টা করেও পারি না, তখন তো আর এত পাকিস্তান আমলে অত বেশি ছিল না ইয়ে করে। যাই হোক, 1990 আর্লি 90 দশকে বোধহয়, বা 80 দশকে, আর্লি 90 দশকে হবে বোধহয়, 91-92 দিকে, একদিন বাপ মা ভাই বোন এবং ছেলে নাস্তার টেবিলে নাস্তা খাচ্ছেন, সকালের নাস্তা খাওয়ার সময় ছেলে হঠাৎ করে উত্তেজিত হয়ে গিয়া, তারা আবার একটু ইংলিশ স্টাইলে ফর্ক নাইফ দিয়ে নাস্তা খাইত।
ওই যে আমরা যে খানা খাই যে নাইফটা আছে না, সে কথা নাই বার্তা নেই, হঠাৎ করে উঠে ওই ছুরিটা নিয়ে বাপের মুখের মধ্যে ঢুকে দিয়ে বাপ মেরে ফেলছে। বাপের বয়স তখন প্রায় 82-83 বছর। হ্যাঁ, দিয়ে একটু কথা কি হয়েছে বোধ হয়, ছুরিটা নিয়ে একটা স্ট্রেট বাপের বুকের মধ্যে ঢুকে দিয়ে বাপরে মেরে ফেল। তো ছেলে যথারীতি অ্যারেস্টেড হইল, ঢাকা জেলখানায় গেল। মা বোন কোনো সময় তার বেল নিয়ে নেয়, বেল চাই নেই, সে তো মার্ডারই করে দিচ্ছে, বেল পাইতেও না বোধ হয়। 8 বছর জেলে থাকে, 8-9 বছর না আরো বেশি মতো থাকে জেলেই। সে ছেলে মারা গেছে, তারপর তার কোথায় দাফন হয়েছে এটা কেউ কোনো মা বোনও খবরও রাখেনি। আর বেওয়ারিশ হিসাবে বা কোথায় 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 দাফন হয়েছে। এটা পাকিস্তান আমলের ক্যাবিনেট সেক্রেটারির ছেলে। তো এটা একটা এক্সাম্পল আমি দিতে চাইছি যে আপনার বাড়ির আপনার যদি ছেলে মেয়ে বা ভাই বোন বা কেউ যদি মাদকাসক্ত হয়, আপনি তার বেইল করেন না। আচ্ছা যাই হোক, এখন যে বিল পাস হয়েছে এটা তার বেইল নাই। আমরা যে বিল পাস করছি মাদকাসক্তকে ধরা হইলে এর আর কোনো বেইল নাই, নন বেইলেবল। আচ্ছা, এই মাদকাসক্ত যদি জেলখানা থাকে, মানে আমরা আপাত দৃষ্টিতে মনে করতে পারি যে সে মাদক পাচ্ছে না, কিন্তু আমরা তো যারা একটু সজ্ঞান খবর টবর রাখি বা সবাই তো জানে যে জেলখানার ভিতরেও সাপ্লাই হয়। হ্যাঁ, জেলখানার ভিতরেও ওই জেল গার্ডদেরকে পাশাপাশি দিলে বলবার কোথা থেকে পায়, হয়তো সে ইয়েতে দিয়া মাদক আনার চেষ্টা চলে। যাই হোক, জেলখানার ভিতরে সে একটু একটু যদি মাদক খাইয়েও থাকে, সে তার ওখানে মার্ডার কিছু করতে পারতেছে না। তার কাছে তো মার্ডার করার মতো কোনো ছুরি বা কিছু নাই। কথা হইল, মাদকাসক্ত যদি ছেলে মেয়ে হয়ে যায় থাকে এবং সে যদি পয়েন্ট অফ নো রিটার্ন, মানে একে আর ঠিক করার কোনো উপায় নাই, কিছু আছে লাইট, ওইটা অত্যন্ত কম। লাইট মাদকাসক্ত বলতে তেমন একটা কিছু নাই। মাদকাসক্ত হয়ে গেছে, ফিনিশড। ওরে হি ইজ ফিনিশড। আমার মতে ও একটা লিভিং ডেড, একটা জীবন্ত মৃত লোক, এবং তার প্রতি কোনো অনুশোচনা, কোনো ধরনের মায়া দোয়া কারোরই থাকা উচিত। কারণ এই ছেলে মেয়ে এই সমাজের জন্য একটা বিশাল কাল হয়ে দাঁড়াইছে। তো আমি অভিভাবকদেরকে জন্য বলবো ইয়েতে, যে ছেলে যদি মাদকাসক্ত, কোন সময় মাদকাসক্ত বাপ-মাতার খবর রাখতে পারে না, তাই না? ছেলেপেলেরা বাইরে যায় কি যায়, মাদক হচ্ছে, প্রথম দিকে যদি কন্ট্রোল করা যায় গেল, আর নাইলে তার পারা যায় না। ইভেন কি যখন প্রথম থেকে মায়ের কাছে আসে, বাপের কাছে এসে, বাপের কাছে তো যায় না, বেশিরভাগ মায়ের কাছেই যায়। বেশিরভাগই দেখি মায়ের উপরে আক্রমণটা হয়, কারণ টাকাটা গিয়ে চায় মায়ের কাছে। হ্যাঁ, কারণ জানে মা মায়ামতি, মা চাইলে কি করবে আর দিয়ে দিবে, ছেলের জন্য ভালোবাসা দেখাইয়া ছেলের জন্য দিয়ে দিবে, 500 টাকা দিয়ে দিল, 1000 টাকা দিয়ে দিল মাদক কেনার জন্য। আমি বলবো এই সমস্ত মায়েরা কিন্তু এই মাদকাসক্ত ছেলে তৈরি করতেছে। মায়ের কি বলে মায়ের বদলতে এই ছেলেরা মাদকাসক্ত হচ্ছে। বাপের কাছে গিয়ে তো টাকা দিতে পারবে না যে আমার টাকা দেবো, আমি গাঁজা কিনবো তার বলবে না। মা তো জানে কি কারণে চায়, আর মাদকাসক্ত জন সে হচ্ছে, বাপও জানে সে মাদকাসক্ত হয়ে। তো প্রথম থেকে যদি এটা হইল ওই বিড়াল প্রথম রাতেই মারার মতন অবস্থা, যে প্রথমেই যদি এটাকে কন্ট্রোল করার একটা ডাইহার্ট ব্যবস্থা না নেওয়া হয়, এটা কিন্তু মনে রাখতে হবে আপনার ছেলেটা শেষ হয়ে যেতেছে। আপনি আপনার কাম কাজ ফেলাইয়া, আমরা যখন কেউ ক্যান্সার অসুস্থ হয়, আমরা খুব কাম কাজ ফেলাইয়া যখন সহায় সম্পত্তি বিক্রি করে বাঁচানোর চেষ্টা করি না? হ্যাঁ, যা আছে জানতে পারি। তো সেরকম একটা ছেলে বা মেয়ে যদি স্টার্টিং বোঝা যায় যে সেই মাদকাসক্ত শুরু হতে রয়েছে, বাপ মার উচিত দুনিয়ার কাম কাজ ফেলায় সহায় সম্পত্তি বিক্রি করে তাদের জানতে পারে, তাকে প্রথম থেকে যদি ট্রিটমেন্ট করা হয়, এই ছেলে আর ঘুরে আসতে পারবে বা এই মেয়ে ঘুরে আসতে পারবে। কিন্তু 99.99 ফাদার মাদার
তক্কা করে না গালিগালাজ করে হারামজাদা ইয়েতে তুই পকেটে হ্যান ত্যান যা যা গালিগালাজ দেওয়া, হ্যাঁ দিয়া এইভাবেই তো ট্রিটমেন্ট হচ্ছে, আর তো কিছু না। বাট এটা যে একটা কি ডেঞ্জারাস সিচুয়েশনের দিকে যাচ্ছে, মা তো দূরে থাক, বাপও কেয়ার করে না। বাপ তার কাজ নিয়ে আছে, সে উকিল হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, সে তার কাজের মতন চলে যাচ্ছে। এবার ছেলেটা যে শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার শুরু হয়েছে, এটাকে বন্ধ করা যেতে পারে, এটা অ্যাড্রেস করে জিনিসটাকে, সেদিকে কোনো মনোযোগ কারণে। তো এখন আমরা সরকারে মানে বা পুলিশ বা প্রশাসন বা আইন কি করে, তখন তো অল লস্ট, তখন তো শেষ হয়ে গেছে, ছেলে তো ফিনিশড। তখন এটাকে খালি কন্টেইন করার সিস্টেমটা, খালি আইন শৃঙ্খলার ভিতরে কন্টেইন করা এটাকে, যাতে এটা আরো কোনো খারাপের দিকে যেন না যায়। এবং কন্টেইন করাটা কি, বেস্ট কন্টেইন করা হলো তার জেলে তার সারা জীবন আমৃত্যু জেলে থাকা, কারণ ওরা তো রিপেয়ার করা সম্ভব না। তো সমাজের জন্য এবং সকলের জন্য বেস্ট হইল এই ছেলে বা মেয়ে সারা জীবন জেলখানায়, আজীবন আমরা দণ্ড দিই না নি। এই ছেলে মাদক খাইয়াতে সে তার নিজেরই আজীবন কি বলে যাবজ্জীবন কারাদণ্ড, এই নিজেই নিজের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিচ্ছে। তো কেউ যাতে নিজের যাবজ্জীবন কারাদণ্ড না দেয়, এইটারই একটা প্রয়াস আমরা এই যে সরকার শুরু করছে, পুলিশ প্রশাসন দিয়ে শুরু হয়েছে, এটা ইয়েতে পুলিশ প্রশাসনই করবে। ইয়েতে যে আপনারা খালি মেইন প্রথম দায়িত্বটা তো পরিবারের, এই বিষয়টাকে কন্ট্রোল করা। তা আমি বলবো এখানে যারা প্যারেন্টস যারা আছেন, যে আপনারা যদি কোনো গন্ধ পান যে আপনার ছেলে বা মেয়ে মাদকের প্রতি ইয়ে হচ্ছে, তাই আচ্ছা এটা কিন্তু এত না, কিন্তু ধরেন 100টা ছেলে মেয়ের বয়সে থাকতে গেলে 5-6টা ছেলে, হয়তো 4-5-5টা ছেলে হয়তো, বা খুব বেশি ছেলে হলে আই ডোন্ট নো পার্সেন্টেজ মতো 10% বেশি হবে না, বাকি 90টা ছেলে কিন্তু সাধলেও মাদক খাবে না, সাধলেও মাদক খাবে না। এখানে কয়েকটা পয়েন্টস দিয়েছে আমাদের হিসেব তো নোট করছেন, আমি নোট করি নাই। তবে একটা ছেলে বলছে ওখানে যে স্কুলের মাঠ আর মাদকের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। যদি মাঠ থাকে খেলাধুলা করার, তাইলে সে মাদকের দিকে যাবে না, খেলাধুলায় ইয়ে হবে। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যে খেলার তো অভাব নাই, ভলিবল, কত ধরনের খেলা আছে। আমাদের এখানে ফুটবল ক্রিকেট বেশি খেলা হয়। তখন আর ওই মানসিকতা থাকে না, যদি খেলাধুলা করতে পারে যে আমি মাদক খাবো, তার মাইন্ডসেট তখন খেলাধুলার উপরে কনসেন্ট্রেটেড হচ্ছে। বাট খেলাধুলা কিছু নাই, আইডল মাইন্ড ইজ এ ডেভিলস ওয়ার্কশপ বলে একটা ইংরেজি শব্দ আছে। বেকার মগজ শয়তানের হেডকোয়ার্টার। তো খেলা নাই, ধুলা নাই, কিছু নাই। এখন অবশ্য আরেকটা জিনিস আছে, খেলাধুলা না থাকলে আফটার অল ফেসবুক তো আছেই, তাই না? ফেসবুক তো আছেই, আর আমরা বুড়ারা পর্যন্ত ফেসবুকে আটকে থাকি। আমাদের এখন কদিন পরে ফেসবুক আসক্তির থেকে বাঁচার জন্য ওষুধ বা একটা কিছু ব্যবস্থা করতে হবে। এখন কি, এখন ফুটবল নাই, নাই, ক্রিকেট নাই, ফেসবুকের পদোন্নতায় হয়তো কিছুটা মাদকাসক্ত একটু কমছে বলে মনে হয়, কি জানে। হ্যাঁ, ফেসবুক তো অ্যাডিকটিভ, এটাও কিন্তু এটাও অ্যাডিকটিভ। মানে কি, এটা চোখ সরানো যায় না এটা থেকে। হ্যাঁ, একবার লাগিয়ে থাকতে খালি ঘুরেইতে থাকবা খালি, আরে কি আছে, নেক্সটটা কি আছে, আচ্ছা সারি গেলাম, আচ্ছা পরেরটা কি আছে একটু দেখলেই, আচ্ছা এটা, আচ্ছা ঠিক আছে আরেকটা দেখি, বন্ধ করতাম। এই তো ওরকম করতে করতে রাতে 3টা বাজে গেছি কি আর। তো খেলার যদি একটা ইয়ে থাকে আমাদের এখানে, আপনারা দেখছেন আমাদের প্রধানমন্ত্রী যে প্রত্যেক উপজেলায় যাতে একটা ভালো খেলার মাঠ হয় সেই ব্যবস্থা
সরকার করার প্রয়াস নিশ্চয়ই গেছে, এবং এটা একটা দাবি দেওয়া আছে। আমাদের এখানে দাবি দেওয়া আছে ইউনিয়ন লেভেলে ইনফ্যাক্ট একটা ইউনিয়নে প্রতি ইউনিয়ন জায়গা জমির তো অভাব নাই, তো একটা প্রতি ইউনিয়নে ভিতরে আমরা একটা ভালো খেলার মাঠ যদি আমরা তৈরি করি, সবাই এসে ওখানে খেলবে, ইয়েতে ফুটবল, কারণ যার যে দিন আছে ফুটবল ক্রিকেট যেটা খেলার ব্যবস্থা। তো খেলার মাঠের সাথে মাদকের একটা যোগসূত্র আছে, যে খেলার মাঠ কিন্তু মাদক কমাইতে পারে। খেলার মাঠ এই ধরনের আরো অনেক বেশ উপদেশ আছে। এবং এই যে এখানে বলছে যে ইন্ডিয়া থেকে এই যে ফেন্সিডিল আসতেছে, হ্যাঁ, ইন্ডিয়া থেকে ফেন্সিডিল, ইন্ডিয়া কিন্তু সব আমাদের বর্ডারের চারিদিকে কিন্তু তারা ফেন্সিডিল ফ্যাক্টরি বসাইছে। এটা তাদের গোয়েন্দা সংস্থায় এই জিনিসটা করাইছে, এটা সরকারিভাবে করাইছে। কিন্তু এটা যে এমন না যে সলিমুদ্দিন গিয়া ফেন্সিডিলের ফ্যাক্টরি করছে, না, তারা সরকারে অনুদান দিয়ে এই ফেন্সিডিল ফ্যাক্টরি করেছে সব বাংলাদেশ ভিতরে ঢুকিয়া, যাতে আমাদের ছেলে মেয়েদের নষ্ট করা যায়, ওটার লাগি করছে। এটা তর্ক করার কোনো উপায় নেই, ইট ইজ এ ফ্যাক্ট। নাহলে আমরা মানে খোকা ইন্ডিয়ার আর কোনো জায়গায় ফেন্সিডিল ফ্যাক্টরি নাই, সব ফেন্সিডিল ফ্যাক্টরি খালি আমাদের বাংলাদেশ বর্ডারের চারিদিকে এখানে। পাকিস্তান বর্ডারে আসেনি তারা কোনো ফেন্সিডিল নাই, মারিয়া কাটিয়ে শেষ করে লাগবে একেবারে পাকিস্তান বর্ডারে কোনো ফেন্সিডিল নাই, নেপাল বর্ডারে কোনো ফেন্সিডিল নাই। ফেন্সিডিলের কারখানা শুধু সারা বাংলাদেশের পুরাইয়া 4,500 কিলোমিটার বর্ডারের চারিদিকে। কে করছে? সলিমুদ্দিন মিডিয়া করছে। এটা প্ল্যান করিয়া করা হয়েছে বাংলাদেশের ইউথদেরকে শেষ করার লাগে। তো এই ফেন্সিডিল ভিতরে ঢুকার যে এই সমস্ত জিনিসগুলি, আমরা মাঝে মাঝে কটা 1000টা ফেন্সিডিল ঢুকি যায়, 100টা ধরা পরে ওটার ভাঙির ঘরে, কিন্তু পিছের দিক দিয়ে 1000টা গেছে গিয়া। তো এই ফেন্সিডিল সবচেয়ে বেশি খাওয়া হলো গাঁজা, না ইয়াবা আছে, গাঁজাটা কি ফর্মে হয় আমি কি জানি না, মানে সিগারেটের ফর্মে নাকি? হ্যাঁ, মানে গাঁজা কি পাউডার না কোনো পাতা? আমি তো আকার মানুষ বা এগুলোই গাঁজা মুজাইকে এগুলো কোনো সময় দেখি নাই, আর আইডিয়াও নাই আমার। গাঁজাটা পাউডার না পাতা আমার ঠিক খেয়াল নাই। পাতা, তো এই যে গাঁজার পাতা, এই গাঁজার পাতাগুলি কই থেকে আসে? আমাদের এখানে কিছু হয় সামান্য, বাট এগুলো বর্ডারের ওদিক থেকে আসে না। তো এইগুলির ব্যাপারে আমাদের যদি সচেতন হতে হবে আমাদের বর্ডার ফোর্সকে এবং আমাদের পুলিশ ফোর্সকে ইয়েতে, এবং একটা সমন্বিত যদি আমরা একটা পুলিশ এবং বর্ডার ফোর্সের একটা করা হয়, উইং করা হয়। আমাদের তো পুলিশের শেষ নাই, ট্রান্সপোর্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, রাজ্যের পুলিশ, বহু পুলিশ। এখন একটা গাঁজা পুলিশও করা দরকার আলাদা, কারণ ড্রাগ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটটা একটা টোটাল অপদার্থ একটা, এটা কোনো কামই না। আমাদের এখন পুলিশ ফোর্সের মধ্যে ড্রাগ এনফোর্সমেন্ট একটা উইং করে, ওখানে দরকার হইলে আপনারা একটা এডিশনাল আইজি একটা পাই যাবেন ওটার মধ্যে, ওখানে একটা বলতে দেওয়া যাবে। হ্যাঁ, দিয়া এই বিভিন্ন উইংয়ে আছে, কী কাজ হয় আমি জানি না। এখন এইটাকে একটা সমন্বিতভাবে জিনিসটাকে দেখার জন্য একজন এখানে বলছিলেন যে আলাদা একটা সেল হওয়া দরকার। আমি বলবো পুরো একটা পুলিশের আলাদা উইংই হওয়া দরকার ড্রাগ এনফোর্সমেন্টের করে, যে যাতে এই বিষয়ে মানে অত্যন্ত জোরালোভাবে মানে সরকার বা প্রশাসন বা আমরা ব্যবস্থা নিতে পারি এবং এটা যেটা ডিআইজি সাহেব একটু আগে বলছেন, সম্পূর্ণভাবে একমত না, মানে এটা মাস্ট। এই যে এখানে 10 মিনিটের আপনারা ভিডিওটা দেখছেন, ডিআইজি সাহেব বলছেন যে আমাদের এখানে যত কলেজ আছে স্কুল করে একটা দিন করে 1 ঘন্টার জন্য প্রোগ্রাম করে এই ভিডিওটা সব স্কুল কলেজে সারা বাংলাদেশেই, শুধু এটা তো সিলেট না, সারা বাংলাদেশেই এই প্রত্যেক স্কুল কলেজে এই যে ভিডিওটা, এটা কি ভিডিওটা ভালো হয়েছে না? হ্যাঁ, এই ভিডিওটা প্রত্যেক স্কুল কলেজে
ইনফ্যাক্ট স্কুল থেকে হাই স্কুল এবং কলেজে উই মাস্ট ডিসপ্লে দিস। কলেজের সাথে ইয়ে করে এক ঘন্টার একটা সময় নেওয়া, 10 মিনিটে এটা দেখায় এবং কিছু বক্তব্য দিয়া ফিনিশ 1 ঘন্টার ভিতরে। হ্যাঁ, দিয়া প্রত্যেক স্কুল কলেজে এই জিনিসে এটাকে ডিসপ্লে করা দরকার। নট হোল বাংলাদেশ, দি অ্যাওয়ারনেস। এবং বিষয় আমি বলবো শুধু স্টুডেন্টদেরকে দেখানোর জন্য, যেদিন এটা ডিসপ্লে হবে অল দি প্যারেন্টস মাস্ট অলসো কাম, অভিভাবক টু সি, কারণ তাদের দায়িত্ব তো সবচেয়ে বেশি। সো দে মাস্ট বি নাম্বার 1 তারা এই জিনিসটা দেখার জন্য। তো এই কার্যক্রমটা চালু হওয়া দরকার এবং আশা করি খুব শিগগিরই এটা ওনারা করবেন। এবং পরিশেষে আমি বলবো যে আমরা সবাই যাতে একটু এই ড্রাগসের ব্যাপারে, আপনার ছেলে মেয়ে না হোক, আপনার পাশের বাড়ির ছেলে মেয়ে তো হইতে পারে, তাই না? তাদের ব্যাপারে খবর দেওয়া এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আমি বলবো ওই ছেলে অপরাধ করছেই না, ভালো, এদেরকে পিক আপ করে নিয়ে আসা উচিত। এই ছেলেদেরকে দে শুড নট বি ইন দ্য সোসাইটি, এরা সমাজের মধ্যে থাকতে পারবে না আর। এদেরকে পিক আপ করে নিয়ে এসে এদের যে ড্রাগ রিহেবিলিটেশন নাম করে আলাদা করে এদেরকে ওখানে রাখতে হবে। নাই, জেলখানা নাই, এদের জন্য আলাদা একটা জেলখানার মতো বা ডিটেনশন সেন্টার করে এদের ধরে যে কোথায় ড্রাগ, কোনো অপরাধের দরকার নেই, জাস্ট ড্রাগ এডিক্ট ধরে নিয়ে ওখানে ঢুকানো, বাস। আস্তে আস্তে দেখবেন এই যখন এই যে ধরে নিয়ে যাচ্ছে না, তখন আর ওই ড্রাগের প্রতি আর কোনো আসক্তি আসবে না। হ্যাঁ, কারণ পাগলও তার স্বার্থ বুঝে। হ্যাঁ, ওই ড্রাগ এডিক্টও স্বার্থ বুঝে, ভাই আমি জেলখানায় গিয়েও সারা জীবন তো বন্ধ হয়ে যেতে চাই না রে ভাই, এটাকে না। হ্যাঁ, আমি ড্রাগ খাবো কিন্তু আমি বন্ধ হইতে চাই না, এটা কিন্তু সে ভালো বুঝে। তো তখন আর ড্রাগের প্রতি আর যাবে না। তো সেরকম একটা আলাদা যাতে তাদের জন্য ডিটেনশন সেন্টার আমার মনে হয় প্রতি জেলায় করা দরকার, প্রতি জেলাতে করা দরকার। জেলখানায় ঢুকেছি আমরা, ঠিক আছে, জেলখানা থাকলে মানে খুব একটু ভালো মতন সাইজিং হয় আর কি। তো এদেরকে পিক আপ করে নিয়ে বিফোর দে কমিট এনি ক্রাইম, এদেরকে আগে থেকে, বিকজ দে উইল ক্রিয়েট ক্রাইম, তারা ক্রাইম করবে এবং ক্রাইমটা তারা পরিবারের বাপ মা ছাড়া, মানে ওর তো সেন্সের মধ্যে নাই, ইজ নো মোর ইন সেন্স, তার বাপকে তার মাকে ওটার মানে ওইটা করার জাজমেন্ট করার মতন অবস্থা তো তার নাই। এবং এটা খাইলে, ড্রাগস খাইলে যে কী হয়, এই যে ভিডিওর মধ্যে আপনারা দেখছেন গিয়েছে কী অবস্থা হয়। যাই হোক, আমরা সবাই যাতে এ ব্যাপারে সচেতন থাকি। আমি যারা স্টুডেন্ট আছে তারা সবাই সচেতন থাকে এবং তারা যদি দেখে, তোমরা যদি দেখো যে তোমাদের কোনো ক্লাসমেট বা কেউ এই ড্রাগের প্রতি হচ্ছে, এটা সাথে সাথেই ইউ মাস্ট রিপোর্ট ইউর কলেজ প্রিন্সিপাল, হেডমাস্টার, এবং তারা পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার যাতে আর্লি ব্যবস্থা নেওয়া হয়। হ্যাঁ, ও আচ্ছা, এখানে একটা কি আছে, কিশোর গ্যাং। কিশোর গ্যাংগুলি তো সব তো ড্রাগ এডিক্ট, তাই না? এখন আমাদের এদের ধরে আনার দায়িত্ব তো আমাদের পুলিশ বাহিনী। এখন কিশোর গ্যাং মোটামুটি একটু কমছে নাকি? মলিরুদ্দিন কি বলেন আপনারা? হ্যাঁ, এসপি সাহেব কি শুনলেন? আমাদের সদর থানার ওসি কই? ওসিরা আসছে নাকি এখানে? এনারা কি ওসি নাকি? বাড়ছে, তাই নাকি? কি মামলার আসামি? আচ্ছা, বসো। তা আমি তাহলে ডিআইজি সাহেবের এবং এসপি সাহেবের মনোযোগ, আপনারা দেখতে পারতেছেন এখানে যে এই কিশোর গ্যাং মানে তো ড্রাগ এডিক্টেড এরা। হ্যাঁ, তা আমরা যদি এদের বিরুদ্ধে সারাশি অভিযান যদি আপনারা যদি শুরু করতে না পারেন, তাহলে তো মুশকিলের ব্যাপার। আর এটা ধরাতে এমন কোনো ব্যাপার তো না। হ্যাঁ, আমরা ডেফিনেটলি এটাতে অ্যাকশন নেব, ডোন্ট ওয়ারি, উইল ডু ইট ইনশাআল্লাহ। ডিআইজি সাহেব বলছেন ব্যবস্থা নেবেন এবং খুব শিগগিরই যাতে শুরু হয়।
কারণ জিনিসটা আরও দিন দিন প্রকোপ আকার ধারণ করতেছে। আমার মনে হয় না এক ওসি তার ইয়েতে নিয়ে পারবে, এবং তার সাথে যে নিচে যে সাব ইন্সপেক্টর এএসআইরা আওয়ামী লীগ সরকারের সময় থেকে বসে আছে, এরা তো কোঅপারেট করবে না ওসির সাথে। হ্যাঁ, তো এই বিষয়গুলি আমরা মূলের ভিতরে ঢুকে এই সাব ইন্সপেক্টর যেগুলি যারা এই স্বৈরাচারের সরকারের সময় এই অত্যাচার নিপীড়নের মধ্যে ইনভলভমেন্ট ছিল, এদের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া, এদেরকে কীভাবে এদেরকে একটা এই সাব ইন্সপেক্টর এএসআইগুলিকে একটা ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করানোর ব্যবস্থা করা উচিত। হ্যাঁ, এবং নতুন করে আমরা এই সাব ইন্সপেক্টর এএসআইদেরকে আনি যারা এই ধরনের 15 বছরের অত্যাচার নিপীড়নের মধ্যে ইনভলভ ছিল না। তো এই আমি বুঝতে পারি ওসিদের শিবিরের যে ওই সিট তো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড তো সাব ইন্সপেক্টররা, তো তারা যদি ঠিক মতো কাজ না করে বেচারা একলা কী করবে? তো আরে অনলাইন জুয়ার জন্য টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেয় বাবা, প্রত্যেকদিন ভিডিও দেখার। হ্যাঁ, অনলাইনে এটা টিভিতে অনলাইন জুয়া মোটামুটি অনেক রেস্ট্রিক্টেড হয়েছে, অনেক কন্ট্রোল করা হয়েছে, এবং এটা আরও বিটিআরসির মাধ্যমে এটার মধ্যে বিটিআরসি ইনভলভ করা লাগে করিয়া এটাকে বন্ধ করার ব্যবস্থা করা হইতেছে ইয়েতে। তো যাই হোক, আমি আর লম্বা করব না। আজকে এখানে যারা আগত সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমি আশা করব যে আজকে এখানে আমরা যা শুনে গেলাম আমরা এগুলি বাস্তবায়নের জন্য যে যার যে পজিশন আছে সেই পজিশন থেকে আমরা আমাদের ব্যবস্থা নিব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আয়োজনের রহমান মাননীয় সংসদ সদস্য মৌলভীবাজার 3 আসন তার আন্তরিকতাপূর্ণ এবং প্রাঞ্জল বক্তব্যের জন্য। যে কোনো ইতিবাচক পরিবর্তনের সূচনা হয় একটি সুন্দর চিন্তা ও একটি সাহসী উদ্যোগ থেকে। এই সভার পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, ডিআইজি সিলেট রেঞ্জ মহোদয়। এখন আমি সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এই সভাপতির বক্তব্য না শুনে কেউ ছাড়বে না, কিন্তু সবাই জায়গায় বসো, কেউ উঠবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারই চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, হৃদয় তপ্ত মাঝে যদি স্থান পায়, মানবের মাঝে আমি বাঁচিবারই চাই। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রাণ আমরা সবাই বাঁচতে চাই। আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি মৌলভীবাজার 3 আসনের জনপ্রিয় পাবলিক লিডার অ্যাজ ওয়েল অ্যাজ খুব ভালো একজন স্পিকার, সংসদ সদস্য, আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ ফয়জুল করিম মঈন, স্পেশাল গেস্ট জেলা বিএনপির মেম্বার সেক্রেটারি জনাব আব্দুর রহিম রিপন, আজকের এই অনুষ্ঠানের অ্যারেঞ্জার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েলকাম স্পিকার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার মৌলভীবাজার, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সাথে মঞ্চে আছে রেঞ্জ অফিসের এসপি জনাব আমিনুল ইসলাম, আমার সামনে উপবিষ্ট মৌলভীবাজারের সুধী সমাজ, ছোট্ট ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম।
আমরা অনেক সময় ধরে কথা বলছিলাম, তো স্বাভাবিকভাবেই আমার কাছে মনে হচ্ছে আমরা একটু অনেকটা টায়ার্ড হয়ে গেছি, ঝিমিয়ে গেছি। সো আমি একটু সবাইকে একটু বলবো, একটু উঠে দাঁড়িয়ে গেট রিল্যাক্স, জাস্ট 1 মিনিট, জাস্ট একটু একটু আমার মনে হয় ইফ ইউ ক্যান মুভ ইউর বডি ইউ উইল ফিল গুড। অনেকক্ষণ ধরে বসা, তাই না? গেট রিল্যাক্স। দেখবেন সকালবেলা যদি আপনি বডিটাকে একটু বিভিন্নভাবে মুভ করান, আপনার কিন্তু ভালো লাগে। সো আমরা লং টাইম ধরে বসে আসছি, এটা সায়েন্টিফিক না। তো এই জন্যই আমি উঠতে বলছি। তো প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ ফর রেসপন্স। আমি বিফোর স্টার্টিং হিয়ার আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে আপনাদের সামনে এসে কথা বলতে পারি। তো আমি আমার কথার শুরুটা আই নিড টু স্টার্ট ফ্রম ইয়োর পয়েন্ট। আপনারা প্রথম যে পয়েন্টটি দিয়েছেন যে মাদক সংক্রান্ত কোনো তথ্য দেওয়ার পরে আপনি যদি ইনসিকিউর ফিল করেন, দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। উই উইল সাপোর্ট ইউ, উইল প্রোভাইড ইউ আওয়ার রেসপন্সিবিলিটি, আওয়ার সিকিউরিটি। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার নাম, পরিচয়, এভরিথিং উইল বি সিক্রেট। আমাদের মোবাইল নাম্বার, এখন যদি বলেন যে ইচ অ্যান্ড এভরি ওয়ান কল মি, আই উইল রেসপন্ড দ্যাট ওয়ান, দ্যাট ইজ কোয়াইট টাফ। কারণ হচ্ছে যে 4টা জেলার লোক যদি ফোন করে তাহলে আমার কাজ করার কোনো সুযোগ থাকবে না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনাদের ইনফরমেশনগুলো আমাদের যে মোবাইল নাম্বার, ইউ ক্যান গেট ইট, আপনি সার্চ দিলেই পাবেন যে পুলিশ ফোন বুক, হ্যাঁ ওই অ্যাপ আছে। সো ইউ ক্যান গেট অল দ্য নাম্বারস। আপনি আপনার মেসেজটা দেবেন, আপনি আফটার 5 days আপনি দেখবেন যে আপনার কাজটা হয়েছে কিনা, দেন এগেইন সেন্ড ইট টু মি। আমি আপনাকে এটুকু বলতে পারি যে আমাদের দিক থেকে রেসপন্সটা পজিটিভ হবে। নেক্সট, আপনারা বলেছেন যে পুলিশের লজিস্টিক সাপোর্ট কম এবং সেটা ইনক্রিজ করা দরকার। সো এখানে যেহেতু আমাদের রেসপেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট এখানে আছেন, উনি নিশ্চয়ই পয়েন্টটা নোট করেছেন বা উনি জেনেছেন যে লজিস্টিক সাপোর্টের যে শর্টেজটা, এটা এনিওয়ে ওনাদের ফোরামে নিশ্চয়ই ওনারা আলোচনা করবেন। আপনারা আরেকটা কথা বলেছেন সিগারেটের দোকানে সিগারেট না বেচার জন্য। দ্যাটস ট্রু, যে না বেচতে পারলে দ্যাটস গুড। এখন বিষয়টা হচ্ছে এটার সাথে আপনার এজের যে সম্পর্ক, সেটা যদি ডিটারমাইন করে এটাকে স্টপ করা যায়, দ্যাট উইল বি ভেরি গুড। সেটা এরকম হচ্ছে যে কোথাও কিন্তু লেখা নাই যে এর ভিতরে সিগারেট খায় না, আছে? আবার ধরেন পয়জন লেখা আছে, এটা পয়জন দোকানে, আপনাকে কেউ যদি দেয় খেতে, আপনি খাবেন? নিশ্চয় না। ভালো মন্দ এটাকে বিচার বিশ্লেষণ করার দায়িত্ব কিন্তু আপনার বিবেকের। আপনার বিবেক সেটাকে সাপোর্ট দিবে, হুইচ ওয়ান ইজ গুড, হুইচ ওয়ান ইজ ব্যাড। আপনি আরেকটা বিষয় বলেছেন আপনাদের দিক থেকে আসছে, সেটা হচ্ছে মাদক চোরা কারবারিদের জামিন। আমরা ধরে, থানা পুলিশ ধরে, আমরা অনেক কষ্ট করে কিন্তু একজন আসামিকে আমাদের ধরতে হয়। আমরা যখন এটাকে ফরওয়ার্ড করি তখন কোর্টে যায়। এখানে বিজ্ঞ পিপি মহোদয় আছেন, অ্যাজ ওয়েল অ্যাজ ওনার সাথে অন্যান্য লয়ার, খুব সম্ভবত এখানে আরেকজন আছেন লয়ার। তো শোয়িং রেসপেক্ট টু দেম, আমি এটুকু বলতে চাই যে মাদক সেবী বা ব্যবসায়ী, সে আপনার স্ট্রেট ওয়ে আপনি যদি তার মামলা পরিচালনা না করেন, তার জামিন হবে? আপনারা বলতে পারেন জামিন হবে? তো আমি যদি মনে করি যদি বার সমিতি থেকে এটাকে একটা ওনাদের মুভমেন্ট তৈরি করা যায় যে না, আমরা মাদকের আসামির কোনো জিম্মাদার হব না, তাদের মামলা পরিচালনা করব, এটা কি সম্ভব? এই সেক্টর থেকে সম্ভব? ইফ দে ক্যান মুভ, দ্যাট ইজ পসিবল। তাহলে মাদকের কোনো মামলার আসামি জামিন হবে না। এরপরে আসেন যে পুলিশের যে সাপোর্ট, অনেক সময় ফরওয়ার্ডিং বা মামলার
যে ল্যাপসেসগুলো, উইকনেসগুলো যেগুলো থাকে, এখানে পরবর্তী একজন আইনজীবী বলেছেন যে আসলে সাক্ষী যে সাক্ষ্য দিবে তার উপরে সাধারণত বিচার হয়। তো সাক্ষী কিন্তু এই মাদক মামলার, কারণ ওর আশেপাশে তারাও মাদক ব্যবসায়ী বা মাদক সেবী, সুতরাং সে কিন্তু স্বাভাবিকভাবেই স্বজাতি বা স্বপক্ষ অবলম্বন করবে। তো এই দিক থেকে সাক্ষ্য প্রমাণেও আমাদের একটা উইকনেস থাকে, দ্যাট ইজ ট্রু, আই অ্যাডমিট ইট। বাট এর সাথে আবার আমাদের পুলিশের সদস্য যখন ওটার সাক্ষী হিসেবে দাঁড় করানো হয়, দে আর ভেরি পজিটিভ, তারা বলে। তো যাই হোক, সেই ল্যাপসেসগুলো আমাদের দিক থেকে যেগুলো আছে, উইল ট্রাই টু রিকভার দ্যাট ওয়ান। আপনারা আরেকটা বিষয় বলেছেন যে খেলাধুলার ব্যবস্থা করা হলে ভালো হতো, সেটা হচ্ছে মাঠ যদি সুন্দর হয়, মাঠের পরিবেশ যদি সুন্দর হয়, তাহলে খেলাধুলাতে যাবে। তো আপনারা জানেন যে ফর ইউর ইনফরমেশন, যেটা হচ্ছে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু আগামী 9 তারিখে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ 2026 এটা উদ্বোধন করতে যাচ্ছেন। এটা চিটাগংয়ে এটা অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে এবং এটা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কম্পিটিশনটা স্টার্ট হবে। এটাকে ব্র্যান্ডিং করার জন্য আমি বলেছিলাম, আমি ওই মিটিংয়ে, মানে জুম মিটিংয়ে ছিলাম, ওই মিটিংয়ে আমার প্রস্তাব ছিল যে এটাকে ব্র্যান্ডিং করা হোক এমনভাবে যাতে থিম সংটা অন্তত ইয়ুথ এবং ইয়াং জেনারেশনের মধ্যে যাতে একটা ভাইব্রেশন তৈরি করে, সো দ্যাট দে উইল এনগেজ ফর দেম, স্পেশালি ইন দ্য স্পোর্টস। তো এইটা ওনারা আমার কথাটাকে ওইভাবে টেকেন করেছেন, আমার পয়েন্টটাকে নিয়েছেন এবং এটা আমার মনে হয় দে আর ডুইং ইট। আপনারা আরেকটা বিষয় বলেছেন যে তদবির, মানে মাদক ব্যবসায়ী বা সেবনকারী ধরলে তদবির হয়। তো আমি স্ট্রেটওয়ে আমার সাবঅর্ডিনেট বা আমার আন্ডার কমান্ড যারা আছে, আমি স্ট্রেটওয়ে এইটাই বলবো, যদি কোনো ধরনের তদবির আসে, জাস্ট লেট ইট নো মি, আমি দেখব সেটা কি। আমি ধরে নেব যে তদবির করে সে ওটা সহায়ক, সে সহায়তা কেন, তাহলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে সমান অপরাধী না, তাহলে আমি কেউ তাকে কোনোভাবে স্পেয়ার করতে পারি না। আপনারা আরেকটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে কিশোর গ্যাং। কিশোর গ্যাং এখানে অনেক দুইজন মনে হয় পয়েন্ট আউট করেছেন, যেটা আমার কাছে খুবই লাভলি, বা এটাকে মনে হয়েছে পরিষ্কারভাবে বিষয়টা আসে নাই। সেটা হচ্ছে যে স্পেসিফিক কোন এরিয়াতে কোথায় ঘটনা ঘটে, আপনাদের যদি স্পেসিফিক ইনফরমেশন থাকে, বাই টু নাইট আমার অপারেশন সেখানে হবে। এবং আমি এসপিকে এখানে আমি তার সাথে কথা বলেছি, কনসাল্ট করেছি। আপনাদের যদি এই যে নাম্বার বললাম, যে আমার নাম্বারে যদি ইউ ক্যান সেন্ড ইট টু মি, আমি এটা ভেরিফাই করে দেখবো কারা কোথা থেকে আসছে, কিভাবে আসছে। তারা যদি এই এলাকার নাও হয়ে থাকে, আমরা আইডেন্টিফাই করব এবং সেটার জন্য যতটুকু কাজ করা দরকার উইল ডু ইট। এবং সেটা আমি বললাম, আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, উইল ডু ইট ফ্রম টুডে, নট টুমরো। আপনারা আর একটা বিষয় উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে রাস্তাঘাটে বখাটে ছেলেদের যারা এই মাদক সেবন টেবন করে, তারা এই মেয়েদেরকে উত্ত্যক্ত করে। আমাদের কাছে যদি এরকম ইনফরমেশন দেন অ্যান্ড দেয়ার সেন্ড করা যায়, আমরা কনসার্ন থানা, কনসার্ন অথরিটিকে অবশ্যই আমরা সেটিকে ব্যবস্থা নিতে বলবো। অ্যাজ ওয়েল অ্যাজ যদি মনে করেন যে না, এটা স্পেসিফিক ইচ অ্যান্ড এভরিডে দে আর ডুইং ইট, তাহলে সেই ক্ষেত্রে আওতায় নিয়ে আসবো। এটা আপনাদেরকে এইভাবে কথা দিচ্ছি যে ইনফরমেশন ফ্লোটা যদি থাকে, আমাদের ইনফরমেশনটা দিতে হবে। থ্যাংক ইউ ফর দ্যাট। সো দ্যাটস অল ফ্রম ইয়োর সাইড। আমি আমার বক্তব্যে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ পুলিশ এটা একটা ওল্ডেস্ট একটা অর্গানাইজেশন। আমরা যারা পুলিশ নিয়ে শুরুর দিকে যদি বলি, আমরা এটা শুরুটা একেবারে ইনফ্রাস্ট্রাকচারালি যে শুরুটা হয়, সেটা 16 বা 18 শতকের দিকে, এটা মোগল আমলে। তখন আমরা অনেকেই কোতোয়ালি থানা বলি, তাই না? তো তখন সিটিতে যে পুলিশ থাকতো, মানে ছোট্ট ছোট্ট, যেমন শ্রীমঙ্গল এরকম ছোট্ট এলাকাতে যখন পুলিশ থাকতো, তখন তাকে বলা হতো কোতোয়াল।
এটা ফর দ্য ইনফরমেশন অফ দ্য স্টুডেন্টস। আর যারা ডিস্ট্রিক্ট লেভেলে যে পুলিশ কাজ করতো তাকে বলা হতো ফৌজদার। তো এই শব্দ দুটোর সাথে আমরা মনে হয় পরিচিত, তাই না? কিন্তু আসলে কোথা থেকে আসলো এটা হয়তো আমরা জানি না। বাট এই যে মডার্ন পুলিশিং, এটা স্টার্ট হয় 1861 থেকে। এটা পুলিশ অ্যাক্টের আওতায় ব্রিটিশরা এটা এই অগমেন্টটা করে। তো ওভারঅল বাংলাদেশ পুলিশ এখন বর্তমানে বাংলাদেশ পুলিশের সংখ্যা 2,37,000 প্লাস। আর আমি যদি বলি যে বাংলাদেশের লোক সংখ্যা সেখানে কত, 18 থেকে 20 কোটি, তাহলে 2,37,000 বা 38,000 পুলিশ, দে আর প্রোভাইডিং সাপোর্ট, সিকিউরিটি সাপোর্ট টু ইউ। কতজন লোক? 18 থেকে 20 কোটি লোককে। এখন পুলিশের অনেক অ্যাক্টিভিটিস আছে, বাট সোসাইটিতে এখন অ্যালার্মিং যেটা, সেটা হচ্ছে মাদক, আর একটা হচ্ছে অনলাইন গ্যামলিং। উই নো ইট। এখন মাদক আসলে কারা গ্রহণ করে, কে তারা, তাদের সংখ্যাই বা কত, এটার এক্সপেন্ডিচারই বা কত? আমরা যদি এইভাবে বিশ্লেষণ করি, আমাদের দেশে রেকর্ডেড অ্যাজ পার ডিএনসি, ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স, প্রায় 5.99% হচ্ছে মাদক সেবী, যেখানে বাংলাদেশের ক্যালকুলেশনে আসে 82 লাখ। দ্যাট ইজ সিম্পলি রেকর্ডেড নাম্বার। আনরেকর্ডেড এর চেয়ে অনেক সংখ্যা আছে। Am I right? যদি তাই হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো যে আনরেকর্ডেড সংখ্যা আছে বেশি। এখন এটার যে এজ গ্রুপ, যারা মাদকের সাথে সবচেয়ে বেশি জড়িত, সেই এজ গ্রুপটা হচ্ছে 18 to 25। আর বাকিগুলো যেমন 5 থেকে 17 বছর, 9 থেকে 17, 8 থেকে 17 বছর, এটার সংখ্যা একটু কম। আর 25 টু অ্যাবাভ, তার সংখ্যা আর একটু কম। তাহলে আমাদের ভালনারেবল এজ গ্রুপ হচ্ছে 18 to 25। এখন আমাদের যে এক্সপেন্ডিচার মাদকের পিছনে, তা প্রায় ইয়ারলি 59,000 কোটি টাকা। আপনাকে দিলে গণতে কতদিন লাগবে? একজন লোক যদি গণে কতদিন লাগবে? 59,000 কোটি টাকা। যদি আমরা যদি বলি বাংলাদেশের জেলা 64টা জেলায় পিজির মতো একটা করে হাসপাতাল বানানো সম্ভব, তাহলে এই পরিমাণে এক্সপেন্ডিচার আমরা মাদকের পিছনে ব্যয় করছি। এছাড়া এর সাবসিকুয়েন্ট যে এক্সপেন্ডিচার, যে একটা সমাজে, একটা পরিবারে যদি একজন মাদক সেবী থাকে, তার অন্যান্য যে সমস্যা, হেলথ হ্যাজার্ড থেকে শুরু করে ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলির মধ্যে অনেক ধরনের প্রবলেম তৈরি করা থেকে শুরু করে, এগুলোর যদি মূল্যমান আমি ধরি, তাহলে এই 59,000 কোটি টাকা না, এটার সংখ্যা আরো মাল্টিপ্লাই বাই 10। তাহলে আমরা মাদকের পিছনে আমাদের ক্ষতিটা এই পরিমাণ, ভয়াবহতা এই পরিমাণ। আমি একটা গল্প বলি, যেটা আমার একেবারে অভিজ্ঞতা থেকে। আমার চাকরির বয়স কিন্তু 26 ইয়ার্স। তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় চাকরি করেছি, তাতে এই এক্সপেরিয়েন্সটা একটা মানে সাক্ষাৎ একটা স্টোরি। একটা পরিবার, তার ছেলেটা ইয়াং এবং তার মেয়েটা বিবাহিত এবং সে দেশের বাইরে থাকে, কানাডা থাকে, এবং দে আর ভেরি মাচ রিচ। তো ভদ্র মহিলা আসছেন, উনি র্যাবের কাছে গেছেন, উনি আরো বেশ কয়েক জায়গায় উনি গিয়েছেন, এবং ওনার ছেলেটার জন্য সমস্যা কি করে, ওনার যে মেয়েটা কানাডায় থাকে,
তার একটা ছোট্ট মেয়ে এবং একটা ছেলে আছে, 9 বছরের মেয়ে এবং 12 বছরের একটা ছেলে। এই 9 বছরের মেয়ে, অর্থাৎ এই মেয়েটা হচ্ছে ওই ছেলেটার হচ্ছে মামা, ভাগ্নি। তো ভদ্রমহিলা বিচার দিচ্ছে যে আমার এই ছেলেটা আমার নাতনিকে কিডন্যাপ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ সে চাকু ধরে ভিডিও করে ছবি দিচ্ছে। যদি টাকা না দেয় তাহলে আমার এই নাতনিকে সে মেরে দেবে। এবং উনি হাতের জামা সরিয়ে, কাপড় সরিয়ে দেখালেন যে আমার এখানে কাটা দাগ, এখানে। টর্চার করার এমন কোনো জায়গা নাই এই ভদ্র মহিলা টর্চার হয় না। কার দ্বারা? যে ছেলেকে উনি 10 মাস 9 মাস 10 দিন, তাই তো বলি আমরা নাকি, এনিওয়ে একটা সার্টেন পিরিয়ড উনি ধারণ করেছেন, তারপরে তাকে মানুষ করেছেন। এই ছেলে যখন তাকে চাকু মারে, এই ছেলে যখন তার নাতনিকে এইভাবে ভিডিও করে, এই ছেলে যখন নেশার টাকার জন্য এই কাজগুলো করে, তখন উনি বাধ্য হয়ে উনি বিভিন্ন অর্গানাইজেশনে গেছেন। আমি একটা অর্গানাইজেশনের নাম বলেছি, উনি বলেছেন যে যদি ক্রস ফায়ার দিতে পারেন, যে যে জায়গায় উনি গিয়েছেন প্রস্তাব, ক্রস ফায়ার যদি দিতে পারেন 10 লাখ টাকা দেওয়া হবে। তো উনি কয়েক জায়গায় গিয়ে ফেরত আসছেন, আমার কাছে দরখাস্ত নিয়ে আসছেন ছেলেকে জেলখানায় দিতে হবে। কোনো কিছু না পারতে উনি এই পর্যায়ে গেছেন। তাহলে শুরুটা হচ্ছে কি, তার ছেলেটা পুরো পরিবারটাকে জিম্মি করে ফেলছে, এবং এর সাথে তার যে ইনভলভমেন্ট সেটা শুধু মাদকের টাকা, আর কিন্তু কিছু না। তো ঠিক একইভাবে আমি রিসেন্ট পাস্ট রাজশাহী থেকে আসছি। তো রাজশাহীতে একজন লয়ার ভদ্র মহিলা, ওনার হাজব্যান্ড হচ্ছে সিভিল সার্জন, আর ওনার 2 ছেলে, একটা ইটালি থাকে, একটা হচ্ছে দেশে রাজশাহীতে সে নিজে ডক্টর। ওটা আগেরটা ছিল আনএডুকেটেড, খুব বেশি একটা লেখাপড়া শেখে নাই। আর এটা একটা শিক্ষিত পরিবারের কথা বলছি, যে মা হচ্ছে লয়ার, বাবা হচ্ছে সিভিল সার্জন। ওনারা এখন রিটায়ার্ড করছেন, কিন্তু ওনার ছেলে একটা ইটালিতে থাকে, আর একজন হচ্ছে ডক্টর, তিনি রাজশাহীতে প্র্যাকটিস করেন। তো এই ছেলে প্রথমত অ্যাডিক্টেড হলো মাদকের সাথে। সে খুব ভালো সার্জারির ডাক্তার হিসেবে সে পরিচিতি পাইছে, সে অনেক ইনকাম, অনেক কিছু, বাট অ্যাডিক্টেড হওয়ার পরে তার সব প্রফেশনাল স্ট্যান্ডার্ডটা ড্যামেজ হয়ে গেছে। সে রিহ্যাবে থেকে এনিওয়ে সে রিকভার করার চেষ্টা করছে, বাট আফটার কামিং ব্যাক সে আবারও জড়ায় গেছে। এরপরে ভয়াবহতা হচ্ছে, এই ছেলে মাদক তো আছেই, এর সাথে জড়ায় গেছে অনলাইন গেমলিংয়ে। মা যখন জিজ্ঞাসা করে, বাবা তোমার ফোনটা দাও, ফোনটা রাখে। রাত 12টার দিকে কয়, মা আজকে আর কিছু করবো না, তুমি দাও, আমি একটু নিউজ দেখবো। এই মাকে নিয়ে বলে আবার ফোনটা নেয়। নেওয়ার পরে সে রাতে আর ঘুমায় সকালে, মানে দুপুর পর্যন্ত, বা 12টা 3টা 1টা পর্যন্ত ঘুমায়। তো এখানে বিষয় হচ্ছে যে তার যে ভাই ইটালি থাকে, সে তাকে টাকা দেয় না, বাবা মা এখন টাকা দেয় না, কিন্তু পরিবারের অবস্থা ভালো দেখে ওকে যে কেউ ধার দেয়। এখন তার মায়ের বক্তব্য হচ্ছে, আমার ছেলে বাইরে গেলে ওই ধার যেটা নিচ্ছে সেটা পরিশোধ করতে পারে না, তারা ধরে মারবে, তারা মেরে ফেলবে। তো তার মায়ের বক্তব্য হচ্ছে, আমার ছেলেটাকে বাঁচান, তাকে জেলখানায় দেন। আমি ওই ছেলেকে জিজ্ঞাসা করলাম, ছেলেও এগ্রি, কয় স্যার আমি তো কোনোভাবেই বাঁচতে পারবো না, আমাকে বাঁচতে হলে আমার জেলখানায়। তো এই যে 2টা পরিবারের স্টোরি বললাম, দ্যাট ইজ ভেরি মাচ প্র্যাকটিক্যাল একটা স্টোরি। তো আমি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে দায়িত্ব আসলে কার। আপনি প্রথমত বলবেন বাংলাদেশ পুলিশ, দে আর ওয়ার্কিং অন ইট, ইটস ওকে, দে আর ডুইং ইট, তাদের অনেক কাজের মধ্যে একটা। বাংলাদেশে আমি যেটা বললাম, ডিএনসি, ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স,
এটা একটা ডিপার্টমেন্ট আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন যে এটার জনবল হয়তো হার্ডলি 10 থেকে 15 জন, নট মোর দেন দ্যাট। তো এই 12-15 জন লোক হাউ দে কন্ট্রোল ইট? একটা জেলা কন্ট্রোল করা সম্ভব? তো সব কিছু মিলেই এটার জন্য ডেডিকেটেড ডিপার্টমেন্ট কিন্তু তারা, এবং তাদেরকে প্রথমত এগিয়ে আসতে হবে। তারপরে পুলিশ তো অবশ্যই। এরপরে আমরা যদি এইভাবে বলি যে আমাদের এই কাজে মাইন্ডসেটটা কত ডিপে, সেটা হচ্ছে এরকম যে আমি একসময় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারে ছিলাম। তো একজন মসজিদের ইমাম সাহেবকে ধরলাম ওনার টুপির ভিতরে, ক্যাপের ভিতরে প্যাকেট। তো এই প্যাকেটটা যখন ওনার কাছ থেকে আমরা সার্চ করে বের করলাম ইনফরমেশনের ভিত্তিতে, ওনাকে যখন জিজ্ঞাসা করা হইল যে আপনি এই ইমামতি করেন, আপনি এই ব্যবসা করেন, ঠিক কেমন, এটা মাইন্ডসেটটা কোথায়, এটার মানে কানেক্টিভিটি কোথায়? উনি বলে আমি তো ব্যবসা করি, আমি তো খাই না। মসজিদের ইমাম সাহেব, ওনার বক্তব্য যে আমি ব্যবসা করি, আই এম নট ইটিং ইট, আই এম নট টেকিং ইট। তো ওনার কাছে তো ব্যবসা বৈধ, কিন্তু উনি দেখেন না যে এটা একটা অবৈধ জিনিস, আমি একটা অবৈধ ব্যবসা করছি। তাহলে সমাজের মাইন্ডসেটটা বোঝানোর জন্য আমি কিন্তু এই কথাটা বললাম। তো আমাদের মাইন্ডসেটটা কোথায়? তো এখনকে বলবো যে এটা রেসপন্সিবিলিটি আমাদের, এটা রেসপন্সিবিলিটি আমাদের। কিভাবে? আপনার সন্তান আপনি স্কুলে পাঠাচ্ছেন, আপনার সন্তান কলেজে পাঠাচ্ছেন, অ্যাজ এ গার্ডিয়ান আপনি বলেন তো সপ্তাহে না মাসে একদিন কি আপনি খবর নিয়েছেন আপনার ছেলেটা কোথায় যায়, কার সাথে ঘোরে, সে কি করে? এটা দিস ইজ ইউর প্রাইম রেসপন্সিবিলিটি। আপনি একবার চিন্তা করেন, আপনার যে এই মাথা থেকে পা পর্যন্ত ঘেমে কষ্ট করে যে উপার্জন আপনি করতেছেন, সেটা কি আপনার পরিবারের শান্তির জন্য, আপনার সন্তানের শান্তির জন্য, আপনার এটাকে কি বলে প্রাণের সন্তান যাতে ভালো থাকে সেটার জন্য, তাই না? তাহলে আপনি এই সন্তানকে স্কুল বা কলেজে পাঠাচ্ছেন, এই সন্তানকে কি আপনি মাসে একদিন চেক করেছেন যে সে ঠিক মতো যাচ্ছে কিনা, তার বন্ধু বান্ধবকে সে কার সাথে ঘোরে, কোথায় যায়? দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি। আমার একজন এখানে সম্মানিত একজন শিক্ষক কথা বলেছেন, আই লাইক ইট ভেরি মাচ, যে উনি অনেক সুন্দর কথা বলেছেন। একজন শিক্ষক হিসেবে আপনার স্টুডেন্ট কি করে স্কুলে কিন্তু অনেক সময় কিন্তু থাকে। সো দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি যে আপনার স্টুডেন্ট আসে কি প্রপারলি, সে ক্লাসে আসছে কিনা, যদি অ্যাবসেন্ট থাকে আপনি কি গার্ডিয়ানকে কখনো নক করেছেন? দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি। আপনি সমাজের একজন নাগরিক, আপনি ছেলে মেয়ে নেন, আপনি ধরেন আনম্যারিড, আপনার রেসপন্সিবিলিটি। আপনি অ্যাজ এ নাগরিক, এখানে বিজ্ঞ লয়ার আছেন, সেটা হচ্ছে যে আমাদের আন্ডার সেকশন 59 কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আমরা যদি দেখি যে একজন সিটিজেন নন বেলেবল যে অফেন্সগুলো হয় সেটার আসামি কিন্তু ধরতে পারে। একজন সাধারণ নাগরিক নন বেলেবল আসামি ক্যাচ করে থানায় দিবে, দ্যাট ইজ হিজ রেসপন্সিবিলিটি। সব শেষে আসেন যে আপনি, আমি, আমরা যদি এইভাবে চিন্তা করি যে পাশের বাসায় আগুন লাগছে, আগুনটা কি আমার বাসায় লাগবে না? আপনি হয়তো চিন্তা করতেছেন আমার ছেলে শিক্ষিত, হি উইল নট ডু ইট। আমি তো আগের 2টা উদাহরণ দিচ্ছি। আপনার ছেলে আজকে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, টুমরো হি উইল গো টু ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি গিয়ে আপনি কি চেক ব্যাক করতে পারবেন? ইজ ইট পসিবল? অনেকে হয়তো আছেন, তো রাত্রেবেলা হয়তো 12টা, 1টা, 2টা, 2:30টার সময় কোথায় যাচ্ছে এটা কি আপনার জানার সুযোগ আছে? আছে কি? নো, নেভার। তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে আগুন যখন পাশের ঘরে লাগছে আপনার ঘরে লাগবে। সো অ্যাওয়ার অফ ইট, এটার জন্য আপনাকে সতর্ক হতে হবে, আমাকে সতর্ক হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। আপনারা অনলাইন গেমলিংয়ের কথা বলেছেন, সেটা হচ্ছে
যে এখানে আমাদের স্মার্টফোনটা খুব ইজি, উই ক্যান হ্যান্ডেল ইট, অ্যাজ ওয়েল অ্যাজ স্মার্টফোনে আমরা কিন্তু মানি শিফটিং বা মানি ট্রান্সফার উই ক্যান ডু ইট ভেরি ইজিলি, নাকি খুব সহজেই টাকা এখানে ওখানে দিতে পারি। আবার বহু অ্যাপস আছে অনলাইন গেমিং, কিন্তু প্রবলেমটা কোথায় এটা কি জানেন? প্রবলেমটা হচ্ছে অনেক অ্যাপস আছে যেগুলোর সার্ভার হচ্ছে আমাদের কান্ট্রির বাইরে, অর্থাৎ বাংলাদেশে না, আউট অফ বাংলাদেশ। আবার অনেক অ্যাপস আছে যেটা কন্ট্রোল করা যায় না ডিউ টু দ্যাট। তারপরেও বাংলাদেশ পুলিশ এই রেগুলেটরি বডি যেগুলো আছে, বিটিআরসি বলেন, বিএফআইইউ বলেন, এদের সাথে আমাদের কোঅর্ডিনেশন আছে, উই আর ডুইং ইট, অ্যাজ ওয়েল অ্যাজ প্রেজেন্ট গভর্নমেন্ট। বয়স কত? 5 মাস। অলরেডি এই মাদকের মামলায় যাতে কোনোভাবে জামিন না হয় এটার জন্য কিন্তু আইন করতে যাচ্ছেন অলরেডি। এইটা মাননীয় সংসদ সদস্য জনাব নাসির রহমান বলেছেন যে এটা বিল আকারে সংসদে উত্থাপিত হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের আরেকটা সুখবর দিতে চাই, সেটা হচ্ছে এই যে অনলাইন গ্যামলিং, এটাকে রেস্ট্রেন করার জন্য বাংলাদেশ পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজে বলেছেন পুলিশের একটা ডেডিকেটেড ইউনিট হবে, সাইবার কন্ট্রোল ইউনিট, এবং এটার জন্য আলাদা ইনফ্রাস্ট্রাকচার, আলাদা বাজেট, আলাদা সব কিছু থাকবে। তো সেক্ষেত্রে আমাদের ওভারঅল আমাদের যে ম্যান পাওয়ার সেটাকে স্ট্রেনথেন করা, তাদের ক্যাপাসিটি ডেভেলপ করা, অ্যাজ ওয়েল অ্যাজ তাদেরকে লোকাল অ্যান্ড ফরেন ট্রেনিং দে উইল প্রোভাইড। তো সেক্ষেত্রে আমরা মনে করি হয়তো উইদিন ভেরি শর্ট টাইম উইল গেট ইট। তো আমি এই দুইটা পজিটিভ মেসেজ আপনাদেরকে দিলাম যে এটা উই আর গেটিং ইট ইনশাল্লাহ ভেরি সুন। এখন আমরা এই যে মাদকের সমস্যা বা এই সমস্যা থেকে ধরেন একটা ব্যক্তি, আমরা ভিডিওতে দেখেছি, সেটা হচ্ছে একটা এন্ড অফ দ্যাট ভিডিও, যে একটা ছেলে একটা মেয়ে বা বাবা মার সাথে একটা ছেলে, তো এই যে চিত্রটা আমরা দেখলাম, আপনার পরিবারের সাথে আপনার রিলেশনটা কতটুকু গভীর সেটাকে মিন করানো। আপনার পরিবারের সাথে যদি আপনার ছেলে মেয়ের সাথে যদি আপনার রেগুলার কথাবার্তা হয়, তাহলে কিন্তু তার মনের ভিতরে কি আছে, মা এমন একজন অভিভাবক, উনি চাইলে সন্তানের ফেস দেখে অনেক কিছু বলে দিতে পারেন না? পারেন। ইভেন এই মা যদি চান যে এই সন্তান সঠিক আছে না, সঠিক পথে আছে কিনা, মা 2-4-5 দিন অবজার্ভ করলে she can tell it। আমরা সেক্ষেত্রে যে কাজটি আমাদের দরকার, গ্রামগঞ্জে যারা শহরে আছেন তারা হয়তো জানেন না, আমরা গ্রামের ছেলে, গ্রামে দেখেছি যে মাগরিবের পরে বাবা মা খোঁজে সন্তান পড়ার টেবিলে কই। তখন তো কারেন্ট ছিল না, আমার এলাকায় ছিল না, হারিকেন জ্বালিয়ে পড়তে হতো। তো হারিকেন জ্বালিয়ে ধরেন মাগরিবের পরে পড়ার টেবিলে আসে কিনা, যদি কোনো কারণে ফুটবল মাঠ থেকে বা খেলার মাঠ থেকে মাগরিবের পরে একটু দেরি হয়েছে, তো পানিশমেন্ট অবধারিত। আর এখন দেখে যে আসলে মাগরিবের পরে ছাগলটা ঘরে ফিরছে কিনা, মুরগিটা ঘরের মধ্যে ঢুকছে কিনা, ওই যে গরুটা ঠিক মতো খাইছে কিনা, খাওয়ানো হয়েছে কিনা। বাট আদরের সন্তান মোবাইল টিপতেছে কোথায়, কোথায় আড্ডা দিচ্ছে, এটার কোনো খবর নেই। তাহলে আপনার সন্তান, আমার সন্তান অপথে, কুপথে, বিপথে যাবে না, কারা যাবে? সো একদম ইনিশিয়াল রেসপন্সিবিলিটি এটা কার? সেটা আপনার, সেটা আমার, অ্যাজ এ গার্ডিয়ান। আপনি যদি আপনার সন্তানকে পজিটিভ লাইনে রাখতে পারেন, তাহলে তো পুলিশ পর্যন্ত আসতে হয় না। তা আমি মনে করি যে আমাদের রেসপন্সিবিলিটি জায়গা থেকে যদি আমরা একটু প্রম্পট রেসপন্স করি, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে সিরিয়াসলি নেই, যে না আমার আদরের সন্তান, আমার প্রাণের সন্তান, আমি তাকে সঠিক পথে রাখি, এই ডিটারমিনেশন যদি আপনার মধ্যে থাকে, আমি এটুকু বলতে পারি যে আপনার সন্তান বিপথে কুপথে যাবে না। বাট ইউ হ্যাভ টু চেক ইট ব্যাক।
আপনারা যে কথাগুলো বলেছেন তার মধ্যে আরেকটা বিষয় আমার কাছে মনে হলো এটা একটু রিপিট করা দরকার। সেটা হচ্ছে আমি জাস্ট একটা সবার কাজের যে দায় দায়িত্ব বা রেসপন্সিবিলিটি এটার একটা জাস্ট একটা শর্ট স্টোরি। সেটা হচ্ছে এরকম যে একদিন নাসা, আমরা জানি নাসা কি, তাই তো? নাসাতে ধরেন ট্রাম্পের একটা ভিজিট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিজিট করতে গেছে। তো যাওয়ার সময় উনি দেখেন যে একজন ঝাড়ুদার বা ফ্লোর মোস্টেসে, মানে ক্লিনার, সে ক্লিন করতেছে। তো ডোনাল্ড ট্রাম্প তাকে জিজ্ঞাসা করছে, এই হোয়াট আর ইউ ডুইং হিয়ার? তো সে রেসপন্স করতেছে যে মিস্টার প্রেসিডেন্ট, I am helping or assisting the people, those who are going to the moon. অর্থ হচ্ছে যে আমি তাদেরকে সহায়তা করতেছি যারা তাদের দেশে যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি সে কি কাজ করতেছিল? সে ক্লিন করতেছিল। সো ইচ অ্যান্ড এভরি সেগমেন্ট হ্যাভ দেয়ার ওন রেসপন্সিবিলিটি। সেই রেসপন্সিবিলিটির জায়গা ওই ক্লিনারের যেরকম প্রেসিডেন্টেরও। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে যদি রেসপন্সিবল হই, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, আমি ডেফিনেটলি এটা বলতে পারি যে এই সোসাইটিতে মাদক কন্ট্রোল না, যদি প্রত্যেক সন্তানকে আমরা দেখে রাখি, এটা নির্মূল করা সম্ভব। কারণ ডিমান্ডটা আপনার সন্তানের। সো ইফ ইউ কন্ট্রোল ইউর সান অর ডটার, তাহলে তো এটা কন্ট্রোল হয়ে যাবে, তাই না? আমি একেবারে সব শেষে আমার মনে হয় অনেকক্ষণ কথা বলছি, অনেকেই মনে হয় একটু বিব্রত নাকি, আর খুব ভেরি শর্ট, একেবারে 2-3 মিনিট নিব। আমরা জীবনকে যদি এভাবে দেখি, জীবন কালারফুল, জীবনে ফ্রাস্ট্রেশন আসবে, পেইন আসবে। অ্যাজ এ হিউম্যান বিং আমার কাজ হচ্ছে সেটাকে ফাইট করা এবং জীবনকে সুন্দর করার জন্য ওন ডিসিশন, ওন ডিটারমিনেশন, দ্যাটস এনাফ। ওই যে বললেন যে সিগারেট, মদ, জুয়া, গাঁজা যাই হোক না কেন, যদি আমি ডিসিশন নেই আমি এটা করব না, আপনার নিজের ডিসিশন, দ্যাটস এনাফ টু ফাইট এগেনস্ট দিস। তো সেক্ষেত্রে আপনার জীবনকে রিয়েলাইজ করতে হবে এবং এটা ধরে নিতে হবে যে ইউ নিড টু স্টার্ট ফ্রম টুডে, ফ্রম নাও, যে আমি এই কাজটি করতাম, এটা করব না। এবং এর সাথে সাথে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আপনি হার্ডলি 1 উইক ট্রাই করেন যে আপনি রেগুলার ঠিক মতো একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন। ও ঘুমানোর সময় আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় যিনি বলেছেন যে আপনি স্ক্রল করতে করতে ফেসবুকের শেষ মাথায় যেতে চান, কোনোদিন পেরেছেন? আমি এখানে লিখিত দিয়ে যাব, যদি আপনি কোনোদিন পেরে থাকেন তা আমার র্যাঙ্ক, ব্যাচ, জব আই উইল প্রোভাইড টু ইউ। আপনারা বলেছেন যে আপনাদের ফ্রেন্ড আছে ফেসবুকে 5000। একটা সুস্থ সফল মানুষের 5000 কোনো বন্ধু থাকে? আপনি তো 5 জনও তো থাকার কথা না। দেখবেন যে একটা লোকের হার্ডলি হয়তো 1-2 জন খুব ক্লোজ ফ্রেন্ড থাকে। এই ভার্চুয়াল জগতের ফ্রেন্ডে আপনি কি করবেন? আর এটা তো একটা, আমার তো মনে হয় যে মানুষ যদি এই যে এখন এই মডার্ন যুগের মানুষ যদি দোজকে যায়, তাহলে ফেসবুকে যে পরিমাণ মিথ্যা কথা বলছে ওটার কারণেই বেশি যাবে। ইউটিউবে যেটা মতো ওই যে কমেন্ট পাস করছে এটার কারণেই যাবে। মিথ্যা কথা লিখতেছি, অযথা খারাপ কথা লিখতেছি, কি সঠিক কিনা? আর একটা জিনিস খেয়াল করেন তো, আপনার লাইফ অফ স্প্যান কতটুকু? 60 বছর, 70 বছর, 80 বছর। তার মধ্যে আপনি ঘুমান কিন্তু 80 বছর যদি হয় 40 বছর ঘুমান, কি সঠিক? আমি ধরলাম 35 বছর ঘুমান, কি সঠিক? আর বাকি থাকে কত? 45 বছর।
এর মধ্যে ইচ অ্যান্ড এভরিডে যদি আপনি 4 ঘন্টা এই ফেসবুকে থাকেন বা ইউটিউবে থাকেন, তাহলে ওখান থেকে আরো 20 বছর গেল, বাঁচলেন কত? 25 বছর। কি সঠিক কিনা? হ্যাঁ, ক্যালকুলেশন আসে। তাহলে আপনার বাঁচার যে বয়সটা সেটা কত? 25 বছর। তাহলে আমরা যে এই যে ডিজিটাল ডাস্টবিনে যে সময়টা দিয়ে ব্যয় করতেছি, যেটার কোনো নাই ক্রিয়েটিভিটি, নাই কোনো কিছু, হ্যাঁ, সিম্পলি যদি আমি মনে করি যে আমার কিছু ইনফরমেশন, কিছু আপডেটেড থাকা দরকার, ওকে, জাস্ট 10 মিনিটস, 15 মিনিটস, 20 মিনিটস। আর আমি যদি ক্রিয়েটিভ কাজে লাগাই, আমি যদি মনে করি এই ডিভাইসটা আমি পজিটিভ কাজে লাগাবো, ক্রিয়েটিভ কাজে লাগাবো, আমার যদি মনে হয় যে আমি কোরআন শিখবো, আমার যদি মনে হয় যে কোনো ধর্মগ্রন্থ শিখবো, আমার যদি মনে হয় এখান থেকে আমি কোনো ক্রিয়েটিভ কাজ শিখবো, আমার যদি মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ বুকগুলো এগুলো পড়বো, আমার যদি মনে হয় যে আমি ওই লাইব্রেরি ভিজিট করব, আমার যদি মনে হয় অনেক মনীষীর কথা শুনবো, অনেক কি বলে যে মোটিভেশনাল স্পিকার আছে তাদের কথা শুনবো, ইউ ক্যান। সো এই ছোট্ট একটা ডিভাইস, দ্যাট ইজ পসিবল, বাট চয়েস ইজ ইয়োর্স। আজকে আপনি যেমন আছেন, আগামীকাল তেমন থাকবেন কিনা, সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, আপনার চেঞ্জ আসতে হবে, পজিটিভ চেঞ্জ। তাহলে পজিটিভ চেঞ্জ যদি আসতে হয়, তাহলে আপনার সময়টাকে পজিটিভলি কাজে লাগাতে হবে। যে স্টুডেন্ট যারা, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা বলতে চাই যে আজকে তোমরা কিন্তু নিচে বসা, বাট উই আর ইন ফ্রন্ট অফ ইউ, সো দিস প্লেস ইজ ফর ইউ, মাইন্ড ইট, দিস প্লেস ইজ ফর ইউ। সো বি প্রিপেয়ার ইউর সেলফ যে আমি এটা হব, এবং তোমার ডিটারমিনেশন, তোমার ডিসিশন, দ্যাট উইল ক্যারি ইউ ইন দ্যাট পজিশন। সো আমি মনে করি যে জীবনটাকে এভাবে যদি আমরা দেখি, ইচ অ্যান্ড এভরিডে মেক্স এ ডিফারেন্স উইদিন ইউ, যে আজকের আমি, কালকে যাতে আমি না থাকি, আমার গুণগত মান যাতে আমার মধ্যে বৃদ্ধি পায়। আমার গুণগত মান যখন বৃদ্ধি পাবে, আমি এই যে আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ বা আমার জাতিকে আমি সাপোর্ট দিতে পারব। সো আজকে আমরা শপথ নিই, আমরা নিজেকে বদলাতে চাই, বদলে যেতে চাই, এবং নিজের জীবনটাকে সুন্দর এবং বেস্ট লাইফ হিসেবে ট্রিট করতে চাই, এবং আমি সেটাই হতে চাই। আমি সবশেষে জীবনের প্রতিধ্বনি হোক এরকম একটা গল্প দিয়েই শেষ করব। সেটি হচ্ছে, এক রাখাল বালক, সে মেষ চড়াতে গেছে। মেষ চড়াতে গিয়ে পাহাড়ের পাদদেশে, এই পাহাড় ঘেরা, চতুর্দিকে পাহাড় ঘেরা পাদদেশে সে মেষ চড়াচ্ছে। তার ডিস্ট্রেস মাইন্ডের মধ্যে সে খুব, মানে জীবনটাকে তার মানে খুব কষ্টের এটা মনে হচ্ছে। তো সে পাহাড়ের মধ্যে কথা বললে এক ধরনের প্রতিধ্বনি হয়, ইকো হয়। তো প্রথমে সে বলছে, আই হেট ইউ। প্রতিধ্বনি আসতেছে, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। ঠিক পরক্ষণে সে চিন্তা করলো, না, জীবনটা তো এরকম না, জীবনটা তো সুন্দর। তখন সে আর একটা সেন্টেন্স বলল, সে বলল, আই লাভ ইউ। তখন প্রতিধ্বনি গ্রাজুয়ালি লো ডাউন হয়, তাই না, সাউন্ডটা একটু কমে। তো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, মানে আমি আমার জীবনটাকে ভালোবাসি। তো আই উইশ ইউ অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমরা সবাই মিলে মাদককে না বলবো, মাদকের বিরুদ্ধে এখানকার সামাজিক আন্দোলন গড়ে তুলব, সেই প্রত্যয় আজকে থেকেই আমাদের মধ্যে এক্সপ্লোর করুন, আমরা বাস্তবায়ন করি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।
অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের স্যার চমৎকার মোটিভেশনালভাবে এনার্জাইজিং একটি বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করেছে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি আজকের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় এবং অংশগ্রহণমূলক পর্বে। জ্ঞান, সচেতনতা ও উপস্থিত বুদ্ধির সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কুইজ প্রতিযোগিতা। এই কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। আশা করছি উপস্থিত সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে এই পর্বটিকে আরও প্রাণবন্ত করে তুলবেন। কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করার জন্য আমি সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি জনাব রাখি রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার INCM রেঞ্জ ডিআইজি অফিস সিলেট স্যারকে অনুরোধ করছি তিনি মঞ্চে এসে কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করবেন। ধন্যবাদ নিশাদকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় উপস্থিতি, আপনারা কি রেডি কুইজ কম্পিটিশনের জন্য? আচ্ছা, আমি আগে আপনাদেরকে একটু ছোট করে ব্রিফ করেছিলাম, আবারও করছি সবার জ্ঞাতার্থে। এই কুইজ কম্পিটিশনটি হবে সম্পূর্ণ অনলাইনে। আপনারা পিছনে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সেখানে একটি অ্যাড্রেস টাইপ করা আছে। আপনাদের স্মার্টফোন, যেটা অ্যান্ড্রয়েড কিংবা আইফোন যেটাই হোক, সেখানে ইন্টারনেট কানেকশন দরকার হবে। মোবাইল যাতে আপনি অন করেন। কার কার কাছে মোবাইল আছে আমি একটু দেখতে চাই, একটু তুলে ধরলে ভালো হয়। এবং এই কুইজ কম্পিটিশনে পুলিশ সদস্য ব্যতীত বাকি উপস্থিত যারা আছেন সকল বয়সী, সকল পেশার মানুষজন অংশগ্রহণ করতে পারবেন। বড়রাও করতে পারবেন, আমাদের ছোট ভাই বোন যারা আছেন স্কুল কলেজের শিক্ষার্থী তারাও করতে পারবেন। আপনার স্মার্টফোনের অ্যাড্রেস বারে গিয়ে পিছনে যে অ্যাড্রেসটি আছে kahoot.com KAHOOT.com এটা টাইপ করতে হবে। করেছেন? টাইপ করার পরে সেটাতে আপনারা এন্টার করলে এরকম একটা পেজ আসবে আপনাদের সামনে। সেই পেজের উপরে জয়েন নামক একটি অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। আপনারা কি পারছেন? কোনো ডিফিকাল্টিস ফেস করলে হাত তুলবেন, আমাদের টিম আছে আপনাদের হেল্প করবে। এবং এখানে আমরা সর্বোচ্চ 200 জন মানুষকে নিতে পারবো এই কুইজ কম্পিটিশনটিতে। জয়েন অপশনে ক্লিক করার পরে আপনার কাছে একটু কোড চাইবে, সেই কোডে আপনারা এই সংখ্যাটি প্রবেশ করাবেন 139368, যেটা স্ক্রিনে শো করছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? কোডটি প্রবেশ করানোর পরে আরেকটি অপশন আসবে নিকনেম। সেই নিকনেমে আপনার যে নামের প্রথম অংশ সেই অংশটি ইংলিশে আপনি টাইপ করবেন। সেই নামে আপনি আমাদের কাছে রেজিস্টার্ড হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মাত্র 31 জন এখনো পর্যন্ত প্রবেশ করেছেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে স্ক্রিন দেখতে বা কোনো কিছু বুঝতে, আপনারা কাইন্ডলি হাত তুলবেন। আমরা দেখতে পাচ্ছি 46 জন অলরেডি জয়েন করেছেন। আরো চাচ্ছি, আমরা 200 জন পর্যন্ত নিতে পারবো। এবং এই কুইজ কম্পিটিশনের টপ 5 এর জন্য আছে আকর্ষণীয় পুরস্কার আমাদের সম্মানিত রেঞ্জ ডিআইজি স্যারের তরফ থেকে। 53 পার্টিসিপেন্টস অলরেডি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনাদের এই কুইজ কম্পিটিশনটিতে আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে 10টি কোশ্চেন অটোমেটিকভাবে একের পর এক আসবে। 15টি কোশ্চেন, সেটাতে প্রতিটির জন্য 10 সেকেন্ড করে সময় থাকবে। 10 সেকেন্ডের মধ্যে একটি কোশ্চেন আপনাকে যেটি স্ক্রিনে আসবে সেটা কমপ্লিট করে সেকেন্ড কোশ্চেনে যেতে হবে। কোনো প্রশ্ন যদি আপনারা স্কিপ করেন ওপেন করার পরে, তাইলে পুনরায় সেই প্রশ্নটিকে আপনি আর আনসার করার জন্য পাবেন না। এবং যিনি সর্বাগ্রে সবার আগে আনসার কমপ্লিট করবেন তিনি পয়েন্টের দিক থেকে এগিয়ে থাকবেন। এবং বিজয়ীদের নাম স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে শো করবে। আমরা দেখতে পাচ্ছি 66 পারসন অলরেডি জয়েন করেছেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 71% জয়েন করেছেন। আমি এই মুহূর্তে আর বলবো যে আপনারা যারা জয়েন করেছেন তাদেরকে ওয়েলকাম। আমরা কুইজ কম্পিটিশনটি শুরু করতে যাচ্ছি। স্টার্ট হবে এখন। প্রশ্নগুলো খুবই সহজ। আমরা যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছি তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। হিন্টস দিয়ে দিলাম।
কোশ্চেন 1, নিচের কোনটি মাদক নয়? 4টি নাম আসবে। সবাই কি দেখতে পাচ্ছেন? আপনাদের মোবাইল স্ক্রিনেও কিন্তু এই প্রশ্নটা আসবে, এদিকে না তাকালেও হবে। মোবাইল স্ক্রিনে আপনাদের এই প্রশ্নটি দেখাচ্ছে, সেখানে আপনাকে আনসার করতে হবে। আপনাদের মোবাইলের স্ক্রিনে কিন্তু এগুলো সবই আসতেছে, সো ইউ ক্যান সি ইউর মোবাইল স্ক্রিন। আপনার নিজের মেধা দিয়ে পারবাই, আর নহলর যুক্ত নাই। মাদক সেবনের ক্ষতিকর দিক কোনটি? 4 নম্বর প্রশ্ন এখন শো করবে। এলএসডি এর পূর্ণ রূপ কি? এলএসডি ড্যান্ডি নামক মাদকের মূল উপাদান কোনটি? এই সব কিছু কিন্তু ভিডিওটিতে ছিল। বাংলাদেশে বর্তমানে শিশু কিশোর মাদক সেবীর সংখ্যা সবচাইতে বেশি মাদক বাংলাদেশে কোনটি ব্যবহৃত হয়? আমরা মুখে না বলে কাজ করে দেখাই। দিন পর্যন্ত সক্রিয় থাকে। এক সপ্তাহ থাকে। ব্যক্তির মাদকাসক্তির ফলে কি ধরনের ক্ষতি হয়? খুবই সহজ সহজ সব প্রশ্ন। উপরে সবগুলো মাদকাসক্ত ব্যক্তি দেশের কি? মাদক মুক্ত সমাজ গঠনে অপরিহার্য কি? সামাজিক সচেতনতা উপরে সবগুলো একজন মেধাবী শিক্ষার্থীর জীবন ধ্বংসের জন্য দায়ী কোনটি? মনে হয় বাংলাদেশের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনটি? এটাই তো আমি পরিবারের কেউ মাদকাসক্ত হয়ে পড়লে কি করা উচিত? জলদি মারো যে মাদক নিতে উৎসাহিত করে সে কি? বন্ধু, শত্রু, আত্মীয় নাকি অভিভাবক যে মাদক নিতে উৎসাহিত করে? বন্ধু এটা করে। ধন্যবাদ। এবার আমরা রেজাল্ট পেয়ে যাব। মাহমুদ ভাই দিয়ে আছে। লাইট দিতে বলো, লাইট দিতে বলো, লাইট দিতে বলো। সবলে সমস্যা করে না মা। কাজল ভাই হইতো নাই। কাজল ভাই হইতো নাই। আমরা অপেক্ষা করছি আমাদের টপ স্কোরারকে দেখার জন্য। ওঠো
অ্যান্ড হ্যাজ দ্য লিস্ট আমরা দেখতে পাচ্ছি কারা কারা আজকের কম্পিটিশনে ভালো করেছে। আমরা এখান থেকে টপ 5কে আমাদের সম্মানিত ডিআইজি স্যারের তরফ থেকে পুরস্কৃত করব, তাদের জন্য তালি। এখনই হবে আপনাদের আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যারা যারা বিজয়ী হলেন, টপ 5 যেহেতু আমরা পুরস্কৃত করব, তাদের জন্য শুভকামনা, এবং যারা বিজয়ী হতে পারেননি কিন্তু অংশগ্রহণ করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। আমি যে নামগুলো এখন ঘোষণা করব তাদেরকে মঞ্চে এসে ডান পাশে অপেক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমে আসবে মাহমুদ, জুবায়ের, কাজল মাহমুদ, ইয়াসির রহমান এবং রাব্বি। এই 5 জনকে মঞ্চের ডান পাশে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দুঃখের সাথে বলতে হচ্ছে এই লিস্টে কোনো নারী নেই। পরিষ্কার ভালো এই পরিষ্কার তো ভালো পরিষ্কার। হ্যাঁ আচ্ছা, এই প্রতিযোগিতা কি ভালো মনে হয়েছে? এবং আমরা যে মাদক নিয়ে কথা বললাম সেটার একটা ফিডব্যাক কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে আছে, তাই না? সো কালেক্ট ইট এবং স্টে ফাইন, টেক কেয়ার, থ্যাংক ইউ। ওকে, আপনাদের জন্য একটু ভালো সংবাদ আছে। আমাদের সম্মানিত সার্গন বলেছেন একজন নারী সদস্যকে আনতে। মাহমুদ বাদ দিবা, মাহমুদ হচ্ছে পুলিশ সদস্য, আগে বলো তো বাদ দিয়ে এক নাম্বার যে হয়েছে। আচ্ছা, যিনি আচ্ছা, অসুবিধা নাই, একজন নারী সদস্য আমাদের 10th পজিশন, সে মারিয়াম 10th পজিশন দখল অ্যাকোয়ার করেছে। করেছে, সো আমরা তাকে কনগ্রাচুলেট করি। থ্যাংক ইউ, মারিয়াম। থ্যাংক ইউ। এবং যিনি প্রথম স্থান অধিকার করেছেন আমরা জানতে পেরেছি তিনি পুলিশ সদস্য। আমরা আগেই বলেছি পুলিশ সদস্য অংশগ্রহণ করতে পারবে না, অতএব মরিয়মকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মরিয়ম, আপনি একটু তাড়াতাড়ি মঞ্চে আসেন। বাকিরা আসছে? মাহুদার পরিষ্কার। মরিয়ম, মঞ্চে এসে আপনি পুরস্কার গ্রহণ করবেন, সরাসরি চলে আসেন। কুইজ কম্পিটিশনে পুরস্কার গ্রহণ করবে মারিয়াম। মরিয়মের জন্য তালি। প্রস্তুত থাকবেন রাব্বি। মরিয়ম পঞ্চম স্থান অধিকার করেছে, যেহেতু আমাদের প্রথম স্থান অধিকারী মাহমুদ ইলিজিবল নন। শুভকামনা। পরবর্তীতে পুরস্কার গ্রহণ করবেন রাব্বি। সুমন ভাই, তোমার হাত আগ যায় বেশি। রাব্বি আছেন? দ্রুত আসেন। রাব্বি। পুরস্কার গ্রহণ করবে ইয়াসির রহমান। ইয়াসির রহমান পুরস্কার গ্রহণ করছেন কুইজ কম্পিটিশনের বিজয়ী ইয়াসির রহমান। ইয়াসির রহমানের জন্য তালি। এদিকে চাও, এদিকে তাকান, এদিকে। প্রস্তুত থাকবে কাজল মাহমুদ। কাজল মাহমুদ পুরস্কার গ্রহণ করছেন কাজল মাহমুদ। কাজল মাহমুদের জন্য তালি হবে। পুরস্কার গ্রহণ করবেন জুবায়ের। ঠিক আছে, ঠিক আছে। পুরস্কার গ্রহণ করছেন জুবায়ের। মঞ্চে ডেকে গেছি মোহাম্মদ আলামিনকে, যেহেতু আমাদের একজন সদস্য রাব্বি অনুপস্থিত। আলামিনকে মোহাম্মদ আলামিন পুরস্কার গ্রহণ করবেন জনাব আলামিন। আমরা একটু করতালি দিই। এই মধ্য দিয়ে আমাদের আজকের কুইজ কম্পিটিশন এবং পুরস্কার বিতরণী শেষ হলো। আমি জানিয়েছি ধন্যবাদ। নিশাদকে আহ্বান জানাচ্ছি বাকি অংশটুকু কন্ডাক্ট করার জন্য। মহিলা নিচে গইতে হবে।
কবে নিশ্চিত অসংখ্য ধন্যবাদ রাখি স্যারকে। চমৎকার একটি কুইজ প্রতিযোগিতা আমরা দেখলাম। বিজয়ীদেরকে অভিনন্দন। সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, এখন আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই আয়োজনকে সফল ও অর্থবহ করতে যারা তাদের মূল্যবান সময়, সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন উদ্দেশ্যে এখন অনুষ্ঠিত হবে সম্মাননা স্মারক প্রদান পর্ব। প্রথমেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান মহোদয় তার শুভ হস্তে সম্মানিত অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করবেন। সর্বপ্রথম সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব নাসির রহমান এমপি মহোদয়কে। আমরা করতালির সাথে এই পুরস্কার বিতরণীকে আরো প্রাঞ্জল করতে পারি। পরবর্তীতে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফয়জুল করিম ময়ূর, আহ্বায়ক জেলা বিএনপি মৌলভীবাজার মহোদয়কে। এখন সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুর রহিম রিপন, সদস্য সচিব জেলা বিএনপি মৌলভীবাজার মহোদয়কে। এক কাজ করে ওনার ছবি তুলে গেছে, ওনার ছবি তুলে দেখান আমার তো উনি দেখাইছে ডাবল আমারটা হেলে দিচ্ছে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আব্দুর রহিম রিপন, সদস্য সচিব জেলা বিএনপি মৌলভীবাজার মহোদয়কে। এবার সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি অফিস সিলেট মহোদয়কে। এবার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আয়োজক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার মৌলভীবাজার মহোদয়, আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন। মৌলভীবাজার পক্ষ থেকে প্রথমে শুভেচ্ছা স্মারক প্রদান করা হচ্ছে আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব নাসির রহমান, মাননীয় সংসদ সদস্য মৌলভীবাজার ৩ আসন। টিপন ভাই ওকে এবার শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হচ্ছে সম্মানিত সভাপতি মহোদয় জনাব ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, ডিআইজি সিলেট রেঞ্জ। এবার শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হচ্ছে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফয়জুল করিম ময়ূর, আহ্বায়ক জেলা বিএনপি মৌলভীবাজার মহোদয়। সরাসরি সম্প্রচার হচ্ছে আমাদের আকাশবাণী কলকাতা। সর্বশেষে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হচ্ছে বিশেষ অতিথি জনাব আব্দুর রহিম রিপন, সদস্য সচিব জেলা বিএনপি মৌলভীবাজার মহোদয়কে। সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, এরই মাধ্যমে আজকের মতবিনিময় সভার